ইংলিশ গ্রামারের 8 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা গত দুটো লেকচার ছিল টেন্স এবং ভয়েস। তো টেন্স এবং ভয়েস আমরা যা পড়ছি, আজকে আমরা তার অনেক কিছু এখানে আসলে ব্যবহার করব। রাইট ফর্ম ভার্ব আসলে এখানে অনেকগুলো ক্লাসের কম্বিনেশন। যেরকম তোমরা এরপরে যখন কারেকশন ক্লাস করবা সেখানে দেখবা টেন্সের কিছু রুল দেখবা, ভয়েস থেকে কিছু রুল দেখবা, এবং আজকে যে ভার্বের ক্লাস এখান থেকে কিছু রুলস তোমরা দেখবা। তো আমরা আজকে ক্লাসে যা পড়বো, যদিও আমরা এখানে স্লাইডের মধ্যে অনেক রুলস মুলস লিখে রাখছি, কিন্তু তোমরা এরকম রুলস মুখস্থ না করে তুমি প্র্যাকটিস বেসড শেখা ট্রাই করবা। তার মানে তুমি দেখবা যে সিমিলার সেন্টেন্স তুমি নিজে মেক করতে পারো কিনা। তার মানে তুমি সেন্স ডেভেলপ করবা, রুলস মুখস্থ করার দরকার নাই। যদি আমরা এখানে অনেকগুলো রুলস লেখা রাখছি, তোমরা হচ্ছে যে মূলত উদাহরণগুলো এখানের মধ্যে দেখবা। আজকে ক্লাসের সাথে আমাদের 46 এর ক্লাসের ক্রনোলজি একটু পার্থক্য আছে। এখানে কিছু স্লাইড আগে পরে চলে গেছে। 46 এর স্লাইডের প্যাটার্ন আরেক রকম ছিল, বাট কন্টেন্ট সেম। লেকচার বুকের মধ্যেও তোমরা স্লাইড গুলোর ক্রনোলজি সেম থাকবে না, কিন্তু কন্টেন্ট গুলো অবশ্যই তুমি লেকচার বুকের মধ্যে হুবহু খুঁজে পাবা। ভার্ব জিনিসটা আসলে কি? ভার্ব মানে হচ্ছে যেটা কোনো ফিজিক্যাল অ্যাকশন প্রকাশ করে। সবসময় অ্যাকশন প্রকাশ করবে না, ফিজিক্যাল অ্যাকশন সবসময় প্রকাশ করবে না, মেন্টাল অ্যাকশনে প্রকাশ করতে পারে, যেমন টু থিঙ্ক, ভাবা। এটা কখনো কখনো স্টেটস অফ বিইং ও প্রকাশ করতে পারে। তার ভার্ব কি করে? ফিজিক্যাল অ্যাকশন প্রকাশ করে, মেন্টাল অ্যাকশন প্রকাশ করে, স্টেটস অফ বিইং প্রকাশ করতে পারে। যেমন ফিজিক্যাল অ্যাকশন কি? টু জাম্প। মেন্টাল অ্যাকশন কি? টু থিঙ্ক। স্টেটস অফ বিইং কি? যেমন আই এম কোল্ড, আমার ঠান্ডা লাগতেছে খুবই। কিরকম ভার্ব হতে পারে এই ক্লাসিফিকেশন পরীক্ষা আসবে না, আমরা শুধু এগুলো জিনিসগুলো কি একটু আমরা জানবো। তাহলে অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্ব এটা আমরা টেন্স ক্লাসে তোমাদের পড়াইছিলাম। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পড়াইছিলাম আমরা একদম প্রথম ক্লাস, বেসিক, ওখানে আমরা বলছিলাম। অক্সিলারি ভার্বের কথা আমরা একদম প্রথম ক্লাসে একটু একটু তোমাদেরকে বলছিলাম। মুডাল ভার্বের কথা আগে কখনো বলি নাই, ফ্রেজাল ভার্বের কথা আগে কখনো বলি নাই, রেগুলার এবং ইরেগুলার ভার্বের কথা আগে কখনো বলি নাই। এখানে তিনটা আমরা ভার্ব নতুন দেখতে পাচ্ছি। আসো, অ্যাকশন এবং স্টেটিভ তোমরা টেন্সের ক্লাসে পড়ছো। অ্যাকশন ভার্ব মানে যেটা দ্বারা কোনো অ্যাকশন বোঝায়, যেমন নিপা ইটস কেক। ইটিং হচ্ছে যে ইটিং সামথিং নিপা ক্যান ডু। দ্য টাইগার চেজ দ্য ডিয়ার। টাইগার হচ্ছে হরিণকে সে চেজ করতেছে, হরিণকে পিছু ধাওয়া করতেছে। দ্য চেজিং ইজ সামথিং দ্য টাইগার ক্যান ডু। এটা অ্যাকশন বোঝাচ্ছে। আর যদি বলি নিপা লাইকস কেক, নিপা কেক পছন্দ করে, তো লাইক তো কোনো অ্যাক্টিভিটি না, এটা স্টেট। টাইগার ইজ হাংরি, টাইগার খুবই ক্ষুধার্ত, এই ইজটা কিন্তু অ্যাক্টিভিটি না, এটা একটা স্টেট। স্টেটিভ ভার্ব কোনগুলো? যেগুলো দ্বারা কোনো অ্যাকশনের পরিবর্তে কোন একটা স্টেট বোঝায়। তাহলে স্টেটিভ ভার্ব কি কি বুঝাতে পারে? স্টেট অফ বিইং বুঝাতে পারে, থট বুঝাতে পারে, ইমোশন বুঝাতে পারে। আই এম এট হোম, স্টেট অফ বিইং বোঝাচ্ছে। সে বিলিভস ইন ফেইরিস, ও পরিতে বিশ্বাস করে। এটা একটা থট। হি ফিলস ইলেটেড, ইমোশন বোঝাচ্ছে, ও খুবই আনন্দিত ফিল করতেছে। তাহলে স্টেটিভ ভার্ব দ্বারা থট বোঝানো যাইতে পারে, ফিলিংস, সেন্সেস, পজিশন, কোন কিছু বিলং করা, ওন করা, ইনক্লুড করা, কনসিস্ট করা। মেজারমেন্ট বুঝাতে পারে, ওয়ে, স্প্যান, মেজার, রিচ। ফিলিং কি? হেট, লাভ, লাইক, ওয়ান্ট, হোপ। থট নো, থিঙ্ক, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড। এখন স্টেটিভ ভার্ব নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, সেই গুরুত্বপূর্ণ কথাটা কি? রিপ্লাই দাও। স্টেটিভ ভার্ব নিয়ে একটা কথা বলছিলাম। স্টেটিভ ভার্বে আমরা কোন ধরনের টেন্স ইউজ করি না? স্টেটিভ ভার্বে আমরা কখনো কন্টিনিউয়াস ফর্ম আমরা ইউজ করি না। এই একটা কথা মনে রাখলাম স্টেটিভ ভার্ব সম্পর্কে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই একটা জিনিস জানলে হবে স্টেটিভ ভার্ব সম্পর্কে। তুমি যদি এই একটা লাইন যদি জানো, স্টেটিভ ভার্বে আমরা কন্টিনিউয়াস টেন্স কখনো আমরা দেই না, শেষ। আর তোমরা এখানে আমার সাথে তোমরা গোল্লা ভরাটার পড়া পড়তেছো, তোমরা প্রিলির পড়া পড়তেছো। এরপরে মিজানের সাথে তোমরা হচ্ছে যে রিটেন ওরিয়েন্টেড পড়া পড়তেছো। আর দুটো জিনিস যদি মনোযোগ দিয়ে করতে পারো, আমি বিশ্বাস করি তোমার ইংলিশে তোমার যে দখলটা আসবে, এটা আনপ্যারালাল একটা দখল আসবে, পরীক্ষা ভালো করার জন্য এটা যথেষ্ট হবে। আসো, ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে যে যেখানের মধ্যে আমাদের মোর দেন ওয়ান ওয়ার্ড থাকে, ইউজুয়ালি টু ওয়ার্ড। সবসময় টু ওয়ার্ড থাকবে এরকম কোনো কথা নেই, বাট ইউজুয়ালি টু ওয়ার্ড। তাহলে ফ্রেজাল ভার্বে একটা মেইন ভার্ব থাকে এবং তার সাথে একটা হয় প্রিপোজিশন থাকে, নালে একটা পার্টিকেল থাকে। এই পার্টিকেলটা কি কি নাম? আমরা বলছিলাম পার্টিকেলের নাম হলো অ্যাডভার্ব পার্টিকেল, যে অ্যাডভার্বের একটা টুকরা থাকে। তাহলে এই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেইন ভার্বের মিনিং থেকে ফ্রেজাল ভার্বের মিনিংটা ডিফারেন্ট। যেমন ধরো, আ বার্গলার, একটা ছিনতাইকারী, একটা চোর, উইল অফেন ব্রেক আ উইন্ডো। এই ব্রেক মানে হচ্ছে ভাঙা, এই ব্রেক মানে হচ্ছে ভাঙা। টু ব্রেক ইন,
তাহলে একজন বার্গলার সে হচ্ছে যে ব্রেক আ উইন্ডো, সে জানালা ভাঙে, টু ব্রেক ইন। এই ব্রেক ইন তো ভাঙা না, এই ব্রেক ইন অর্থ হলো প্রবেশ করা। তাহলে এই ব্রেক ইন অর্থ হলো প্রবেশ করা, আর শুধু ব্রেক অর্থ হলো ভাঙা। তাইলে ব্রেকের সাথে ইন যুক্ত হয়ে হয়ে গেল ব্রেক ইন, এবং ব্রেক ইন আলাদা একটা মিনিং দিচ্ছে। ফ্রেজাল ভার্ব তাহলে আমরা বলতে পারি যে ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা মাল্টি ওয়ার্ড ভার্ব, যেখানে উইথ দ্য মেইন ভার্ব এবং অ্যাটলিস্ট ওয়ান প্রিপোজিশন অর অ্যাডভার্ব পার্টিকেল দ্যাট চেঞ্জেস দ্য মেইন ভার্বস মিনিং। তাহলে মূল ভার্ব মিনিংটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো, আমরা যদি বলি যে টু ব্রেক, এটা মেইন ভার্ব, ভাঙা। কিন্তু যদি বলি টু ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে কাউকে বিচ্ছিন্ন করে ফেলা, মানে গ্রুপের থেকে কাউকে বিচ্ছিন্ন করে ফেলা, এটা ব্রেক অ্যাওয়ে। ব্রেক ইনটু মানে হচ্ছে যে বাই ফোর্স কোনো কিছুতে প্রবেশ করা। ব্রেকআউট হলো প্রাদুর্ভাব, কোন রোগ ছড়ায় পড়া। তাহলে দেখো ব্রেকআউট হলো ভাঙা, আর ব্রেকআউটের সাথে ব্রেকের কোনো মিল নাই। ব্রেকআউট হতো ছড়ায় পড়া, প্রাদুর্ভাব হওয়া। আমি বলি কলেরা ব্রেকআউট হয়েছে, কোভিড ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট মানে হচ্ছে কোনো কিছু খুব সাডেনলি স্প্রেড করা, বিশেষ করে কোনো রোগ। ব্রেকআউট অফ মানে হচ্ছে যে পলায়ন করা। আর টু ব্রেকডাউন মানে হচ্ছে টু স্টপ ওয়ার্কিং, নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু, ব্রেকডাউন। তাহলে আমরা দেখলাম ব্রেক তো ভাঙা, কিন্তু ব্রেক দিয়ে আমরা অনেকগুলো ভার্ব দেখলাম, ব্রেক অ্যাওয়ে, ব্রেক ইনটু, ব্রেকআউট, ব্রেকআউট অফ, ব্রেকডাউন, যেগুলোর মিনিং কিন্তু ব্রেক থেকে ডিফারেন্ট। তাইলে এগুলো সবগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা জানি ফ্রেজ মানে শব্দ গুচ্ছ, অনেকগুলো শব্দ থাকে। তাহলে ফ্রেজাল ভার্ব মানে এখানের মধ্যে ভার্বের একটা এমন ভাবে ভার্বটা গঠিত হবে যেখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে। আচ্ছা, রেগুলার ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোকে আমরা ডি বা ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করতে পারি, সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। যেমন লাভ ওয়ার্ডটাকে আমরা ইডি যোগ করি, ইডি যোগ করলাম লাভড, পাস্ট পার্টিসিপল হলো লাভড। মুভ ভার্বটা পাস্ট টেন্সে মুভড, পাস্ট পার্টিসিপল হলো মুভড। তাহলে যে ভার্বগুলোকে ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে পারি, সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর যে ভার্বের মধ্যে এই নিয়মটা খাটবে না সেগুলো হলো ইরেগুলার ভার্ব। যেমন টেল, টোল্ড, টোল্ড। আমরা যদি বলি গো, পাস্ট টেন্স ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গন। এখানে আমরা ডি বা ইডি যোগ করে এগুলাকে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করা যায় না। আমরা খুব কমনলি এই তিনটা গ্রুপ ইউজ করি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? বি, অ্যামিজার, ওয়াজ ওয়ার, বিন এবং কন্টিনিউয়াস টেন্সে বিইং। এখানের মধ্যে বিটা হচ্ছে বেস ফর্ম, অ্যামিজার এটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আইএনজি যোগ করলে কন্টিনিউয়াসে বিইং। টু হ্যাভ ভার্ব, এখানের মধ্যে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, আর আমাদের এখানের মধ্যে হ্যাভ ভার্বটাকে আমরা যদি পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করি তাহলে হয়ে যাবে হ্যাড, আইএনজি যোগ করলে হ্যাভিং। আর টু ডু ভার্বের মধ্যে এখানের মধ্যে ডু হচ্ছে বেস ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সেখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেখানে আমরা ডাব ইউজ করি। পাস্ট পার্টিসিপলে ডান, আমরা পাস্ট টেন্সে ডিড ইউজ করি, আইএনজি যোগ করলে ডুইং। আমরা খুব মানে প্রাইমারি লেভেলের কথাবার্তা বলতেছি এখানের মধ্যে, আমরা একটু পর আর গুরুত্বপূর্ণ আলোচনা ঢুকবো। মুড কি জিনিস? ভার্ব পড়তে গেলে আমরা মুড ওয়ার্ডটা চলে আসবে। মুড মানে কি? মুড মানে হচ্ছে যে যে ভার্বটাকে আমরা কিভাবে বিবেচনা করবো, একটা ফ্যাক্ট হিসেবে, না কমান্ড হিসেবে, না উইশ হিসেবে, না আনসার্টেনটি হিসেবে, এটা কোন ধরনের অর্থ দিবে, আমরা কিভাবে বিবেচনা করবো ভার্বটাকে, এটা হচ্ছে মুড। সো মুড ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট টেক্স টু শো হাউ ইট ইজ টু বি রিগার্ডেড। যেমন ধরো আমরা বলতে পারি যে যে ভার্ব দ্বারা কোনো ফ্যাক্ট বা কোশ্চেন যদি বোঝায় সেটা হলো ইন্ডিকেটিভ মুড। যেমন দে আর প্লেইং দ্য গিটার, একটা বিবৃতি দেওয়া হচ্ছে, আচ্ছা ওটা কথা বলা হচ্ছে, ওরা গিটার প্লে করতেছে। যদি কোশ্চেন করি আর দে প্লেইং দ্য গিটার, তাহলে এটা ইন্ডিকেটিভ মুড। ইম্পারেটিভ মুড দ্বারা কোনো একটা কমান্ড বা রিকোয়েস্ট করা হবে, যেমন আমি কাউকে বললাম যে প্লে দ্য গিটার, হ্যাঁ, এটা দ্বারা আমরা কাউকে কমান্ড বা রিকোয়েস্ট করতে পারি। আসো, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা মুড হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড দ্বারা আমরা কি করি? সাবজাংটিভ মুড দ্বারা আমরা কোনো উইশ বা ডাউট প্রকাশ করি। যেমন আই সাজেস্ট দ্যাট হি প্লে দ্য গিটার, যে আমি বলতেছি যে সে যাতে একটা গিটারটা সে বাজায়। আই প্রপোজ দ্যাট সাকিব বি আস্কড টু প্লে দ্য গিটার, আমি প্রস্তাব করতেছি যে সাকিব যেন গিটারটা প্লে করে। এইখানে আমরা দেখতে পেলাম এই বাক্যটার মধ্যে আমাদের সাবজেক্ট এর পরে এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এরপর একটা ভার্ব আসছে, এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় নাই।
আই প্রপোজ দ্যাট সাকিব, এখানের মধ্যে ইজ হয় নাই, সাকিব ইজ আস্ট এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে সাকিব বি। এই স্ট্রাকচারটা আমরা আগে দেখি নাই, আগে একবার দেখছিলাম। আমরা প্রথম ক্লাসটা যেটা করছিলাম বেসিক ক্লাস, সেখানের মধ্যে আই সাজেস্ট হি সি এ ডক্টর এরকম একটা সেন্টেন্স ছিল। সেখানে আমরা বলছিলাম আমরা সামনে কোনো ক্লাস আমরা বলবো যে আমাদের হি সাজেস্টেড ডক্টরের মধ্যে কেন আমরা সাজেস্টের সাথে এস বাই এস যুক্ত হয় নাই। আজকে ক্লাস আমরা সেটা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সাবজেক্টিভ মুড ইজ আ ভার্ব ফর্ম ইউজ টু এক্সপ্লোর হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যেমন আমি যদি তুমি হইতাম, ইফ আই আর ইউ, অথবা কোনো উইশ প্রকাশ হইতে পারে, কোনো ডিমান্ড প্রকাশ করা হইতে পারে, কোনো সাজেশন প্রকাশ করা হইতে পারে। তাইলে এটা একটা বিশেষ ধরনের মুড যেখানে আমরা ভার্ব দ্বারা কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কোনো উইশ, কোনো ডিমান্ড অথবা সাজেশন প্রকাশ করি। এখন এই সাবজেক্টিভ মুডের একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা এখন দেখব। আমরা তার আগে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আই সাজেস্ট দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল। আমি চাই যে লিসা যেন আর্টিকেলটা লেখে, মানে পরামর্শ দিচ্ছি যে সে যেন আর্টিকেলটা লিখে। আই সাজেস্ট দ্যাট মেরি কাম হিয়ার। আই প্রপোজ দ্যাট, আমি প্রস্তাব করছি যে ইমরান বি আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি। ইমরানকে যেন পার্টিতে আসতে বলা হয়। তাহলে ইমরানের পর এখানে বি যুক্ত হয়েছে। আই প্রপোজ দ্যাট ইউ বি প্রেজেন্ট এট দ্য মিটিং। আমি প্রস্তাব করছি যে তুমি যেন মিটিং এ থাকো। ইউ বি প্রেজেন্ট, তা দেখো এখানে ইউ আর প্রেজেন্ট হয় নাই, ইমরান ইজ আস্কড হয় নাই, মেরি কামস হয় নাই, এখানে লিসা রাইটস হয় নাই। সব জায়গায় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে। আমরা এর আগে বলছিলাম যে টু বি ভার্বের ক্ষেত্রে আমাদের বিটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে বি, পাস্ট টেন্স হচ্ছে ওয়াস অথবা ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। টু বি ভার্বের মধ্যে বিটা হচ্ছে আমাদের বেস ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই সাজেস্ট, আই প্রপোজ, সাজেশন দেয়া, কোনো প্রস্তাব দেয়া, কোনো ডিমান্ড করা। এরপর একটা নতুন ক্লজ শুরু হলে সেই ক্লজের একটা সাবজেক্ট আসছে। তাহলে আই সাজেস্ট দ্যাট, এরপর একটা নতুন একটা ক্লজ তার সাবজেক্ট। আই সাজেস্ট দ্যাট নতুন একটা ক্লজ, এটা সাবজেক্ট। আই প্রপোজ দ্যাট নতুন ক্লজ তার সাবজেক্ট। আই প্রপোজ দ্যাট নতুন একটা ক্লজ এবং তার সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আসছে। সবগুলোতে সেম অবস্থা, তাই না? এখানে রাইট, এখানে কাম, এখানে বি, এখানে বি। তাহলে আমরা এই চারটা যদি আমরা যে দেখি, তাহলে আমাদের দুটো ক্লজ, একটা আমাদের মেইন ক্লজ, একটা আমাদের দ্যাট ক্লজ। তা মেইন ক্লজে কি আই সাজেস্ট, আই প্রপোজ, হি রিকোয়েস্টেড, দ্য বোর্ড রিকমেন্ড, দ্য মেড এ সাজেশন। কি হইতে পারে? সাজেশন হইতে পারে, প্রপোজাল হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, রিকমেন্ডেশন হইতে পারে। এরপরে নতুন একটা ক্লজ, ডেফিনেটলি ডিপেন্ডেন্ট ক্লজ। সেই ক্লজের সাবজেক্টের পর, সেই ক্লজের সাবজেক্টের পর, সেই ক্লজের সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম। আই সাজেস্ট দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল। আমি প্রস্তাব করছি যে লিসা যেন আর্টিকেলটা লেখে। আই প্রপোজ দ্যাট সুজন বি আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি। আমি প্রস্তাব করছি যে সুজনকে যেন পার্টিতে আসতে বলা হয়। হি রিকোয়েস্টেড দ্যাট, সে অনুরোধ করেছিল যে দ্য দ্য কার পার্ক নট বি লকড এট রাইট, নকড এট নাইট। যে আমি প্রস্তাব করছি যে যে কার পার্কটা যেন রাতে এটা লক করা না হয়। দ্য বোর্ড রিকমেন্ডেড হি জয়েন দ্য কোম্পানি। বোর্ড রিকমেন্ড করছে যে সে যাতে কোম্পানিতে জয়েন করে। দে মেড এ সাজেশন দ্যাট উই বি আর্লি। তাহলে দেখো এখানের মধ্যে আমাদের মেইন ক্লসের মধ্যে যদি কোনো সাজেশন বোঝাই, প্রপোজাল বোঝাই, রিকোয়েস্ট বোঝাই, রিকমেন্ড বোঝাই, এরপরে যে ক্লসটা শুরু হবে সেই ক্লসের সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। এবং যদি এখানে কোনো নেগেটিভ সেন্স বোঝাই তাইলে আমরা সাবজেক্টের পরপর আমরা নট লাগাই দিব। ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট দ্য আর্মি অ্যাডভান্স র্যাপিডলি। তারা ইজ অ্যাংশাস দ্যাট ইউ রিটার্ন সুন। উই আর ডিটারমাইন্ড দ্যাট ইট রিমেইন সিক্রেট। তাহলে এখানের মধ্যে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে আমরা খেয়াল করলাম যে প্রথমে একটা মেইন ক্লজ, সেই মেইন ক্লজের মধ্যে কোনো সাজেশন, প্রপোজাল, রিকোয়েস্ট, রিকমেন্ডেশন এবং আরো এডিশনাল কিছু ক্লজ দেখলাম আমরা। ইট ওয়াজ এসেনশিয়াল, তারা ইজ অ্যাংশাস, উই আর ডিটারমাইন্ড। এবং এরপর একটা দ্যাট ক্লজ, সেই দ্যাট ক্লজের মধ্যে দেখতে পেলাম সাবজেক্টের পরে যে ভার্বটা, সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্ম। এখন আমরা একটু দেখি যে সাবজেক্টিভ ফর্মটা এটার সাথে নর্মাল ফর্মের পার্থক্যটা কি। যেমন আমাদের নর্মাল ফর্মে যে আমরা টু ভার্ব, সেখানে বলতে পারি আই এম অ্যাভেলেবল, ইউ আর লাকি, শি ইজ হেয়ার, হ্যাঁ, আর পরে এম, ইউর পরে আর, সির পরে ইজ। সাবজেক্টিভ ফর্মে এদের শুধু বেস ফর্ম বসবে, বিটা বসবে। কেমন? আই ডিমান্ড দ্যাট আই বি অ্যাভেলেবল, আই আস্ক দ্যাট
ইউ বি ট্রুথফুল। আমি বলছি যে তুমি যাতে সত্য কথা বলো। ইটস এসেনশিয়াল দ্যাট শি বি হিয়ার। এটা খুব এসেনশিয়াল যে সে যাতে এখানে থাকে, বা তার এখানে থাকাটা খুব এসেনশিয়াল। তাইলে সাবজেক্টিভ ফর্মে আমাদের সাবজেক্টের দ্যাট ক্লজে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সে ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। আমরা দেখি তো আমাদের হ্যাজ ভার্বটা কি অবস্থা। নর্মালি বলতে পারি যে শি হ্যাজ এ চান্স, ওর একটা চান্স আছে। শির পরে হ্যাজ, আমরা জানি সিঙ্গুলার হলে হ্যাজ, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হচ্ছে হ্যাভ, পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। এখন এই যে হ্যাভ হ্যাজ যে ভার্ব, এখানে বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে আমরা দেখি তো সাবজেক্টিভ কি হবে। আই ডিমান্ড শি হ্যাভ আ চান্স। নর্মালি হচ্ছে শি হ্যাজ এ চান্স, ওর একটা চান্স আছে। আর যখন আমি বলতেছি আই ডিমান্ড, এরপরে যে নতুন সাবজেক্ট আসছে সেই সাবজেক্টে যে ভার্ব আসছে সে ভার্বটা বেস ফর্ম হয়ে গেছে। কেন? কারণ আই ডিমান্ড এই অংশটুকু সাবজাংটিভ মুড প্রকাশ করতেছে। সো আই ডিমান্ড শি হ্যাভ এ চান্স। এরকম সেন্টেন্স যদি পরীক্ষায় থাকে আই ডিমান্ড শি ড্যাশ আ চান্স, সেক্ষেত্রে এটা খুব ভালো সম্ভাবনা আছে আমরা এখানে আমাদের হ্যাজ উত্তর হিসেবে দাগাইতে পারি। মনে রাখতে হবে যে আমাদের হ্যাভ হ্যাজ এই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হচ্ছে বেস ফর্ম। তাহলে আমাদের এই হ্যাভ এবং হ্যাজ দুইজনই প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মের মধ্যে হ্যাভ বসে প্লুরাল সাবজেক্টের সাথে, হ্যাজ বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে। তো আর সাথে সবসময় হ্যাভ। পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে তাও হ্যাড। এবং যদি সাবজেক্টিভ মুড প্রকাশ করে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেভাবে হোক আমরা বেস ফর্মে হ্যাভ ভার্বটা বসাই দিব। এই জন্য এখানে শির পরে হ্যাজ না হয়ে হ্যাভ হইছে। এবার আসো ওয়ার সাবজেক্টিভ। নর্মালি বলি যে হি ওয়াজ হ্যাপি, আই ওয়াজ ফ্রি। নর্মালি আমাদের ওয়াজ এবং ওয়ার এই দুটো ভার্ব হচ্ছে আমাদের বি ভার্বের পাস্ট ফর্ম। সেখানে ওয়াজ বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আর ওয়ার বসে প্লুরাল সাবজেক্টের সাথে। এখানে মনে রাখতে হবে আমাদের ওয়ার সাবজাংটিভ বসে কোনো কন্ডিশনাল কোনো কিছু, বা যেটা খুব ইমাজিনেশন কোনো কিছু, যেটা বাস্তবে সম্ভব না, যে আমরা কোনো কিছু উইশ করতেছি, কোনো কিছু ইমাজিন করতেছি, সেখানের মধ্যে আমরা ওয়ার সাবজাংটিভ ইউজ করি। ওয়ার সাবজাংটিভ যখন হবে তখন সাবজেক্ট আই থাকুক, হি থাকুক, দে থাকুক, যে থাকবে থাকুক, সবসময় ওয়ার হবে। যেমন ইফ আই ওয়ার ফ্রি, যদি আমি মুক্ত হইতাম, আই উড গো, আমি যাইতাম। তো ওয়ার সাবজেক্টিভ কোথায় কোথায় আমরা বসাই, খুব আমরা কোনো কিছু ইমাজিন করি বা অনেক সময় উইশ করি, যেটা খুব একটা বাস্তব না, মানে আনরিয়াল কোনো কিছু প্রকাশ করি আমরা, সেখানে আমরা ওয়ার সাবজেক্টিভ ইউজ করি। ওয়ার সাবজেক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট আই হোক, হি হোক, যে হবে হোক, সবসময় এখানে আমরা কখনো ওয়াজ হবে না, অলওয়েজ এখানের মধ্যে ওয়ার হবে। তাহলে সাবজেক্টিভ ফর্মে আমরা বি দেখলাম, হ্যাভ দেখলাম, ওয়ার ইউজ দেখলাম। নর্মালি আমরা বলি যে শি মেক্স কেক, ও কেক বানায়। কিন্তু যখন আমরা এই মেক ভার্বটাকে আমরা বা অন্য কোনো ভার্বকে আমরা যখন সাবজাংটিভ মোডে ইউজ করব, সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে আমরা এস লাগাবো না। যেমন আই প্রপোজ, এই আই প্রপোজ একটা প্রস্তাব বোঝাচ্ছে। এরপরে আমাদের যে সাবজেক্ট আসলো তারপরে ভার্বে বেস ফর্ম হয়ে গেল, আই প্রপোজ শি মেক কেক। আমি প্রস্তাব দিচ্ছি যে সে যাতে কেক বানায়। তাহলে আমরা অনেকগুলো সাবজাংটিভ দেখলাম। আমরা বাক্যগুলো আরেকবার একটু রিভিউ করি। ইফ ইট ওয়ার মি আই উড গো, এটা যদি আমি হইতাম তাহলে আমি যাইতাম। এখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে হাইপোথেটিক্যাল কোনো সিচুয়েশন, আনরিয়াল কোনো ব্যাপার স্যাপার, কোনো উইশ যেটা বাস্তব না, সেখানে আমরা ওয়ার সাবজাংটিভ ইউজ করি। ওয়ার সাবজাংটিভ হইলে সাবজেক্ট আই হোক, ইউ হোক, হি হোক, সবসময় এখানে ওয়ার ব্যবহার করব, এখানে কোনো ওয়াজ হবে না। আই উইশ ইট ওয়ার রিয়াল, যে এটা যদি বাস্তব হইতো, এখানে সে একটা উইশ প্রকাশ করতেছে। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে দ্য গেম বিগিন অ্যাট ওয়ান্স, বা এটা অপরিহার্য যে দ্য গেম বিগিন অ্যাট ওয়ান্স, যে খেলাটা এখনই শুরু হয়ে যাওয়া উচিত। আই প্রপোজ ইউ ওয়ার্ক ফুল টাইম, আমি চাচ্ছি যে সে যাতে ফুল টাইম কাজ করে, আমি প্রস্তাব দিচ্ছি যে সে যাতে ফুল টাইম কাজ করে। এখানে আই প্রপোজ দ্বারা একটা সাজেশন বোঝাচ্ছে। সেই জন্য আমার এখানে আই প্রপোজ এই অংশটুকুর পরে নতুন যে সাবজেক্ট আসছে হি, তারপর যে ভার্বটা, সে ভার্বটা বেস ফর্ম হয়ে গেছে।
তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোকে এক লাইনে যদি সামারি করি, সামারিটা হবে সাবজেক্টের পরে যদি কোনো সাবজাংটিভ ওয়ার্ড থাকে সেই সাবজাংটিভ ওয়ার্ডের সাথে দ্যাট থাকতে পারে, পরে দ্যাট নাও থাকতে পারে, কারণ আমার দ্যাটটা গুরুত্বপূর্ণ না। আমরা বলছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে যদি আমাদের দ্যাট যদি থাকে এবং ওই অংশটুকু যে অবজেক্টের মধ্যে যদি থাকে তাইলে সে দ্যাটটা না বসালেও কোনো সমস্যা নাই। কিন্তু দ্যাট যদি সাবজেক্ট ক্লসের মধ্যে শুরু যদি থাকে, সে দ্যাটটা যদি না বসাই তাহলে বাক্যের মিনিংটা এখানের মধ্যে অসম্পূর্ণ হয়ে যাবে। তা দ্যাট ক্লজ যদি অবজেক্ট ক্লসের মধ্যে যদি থাকে, অবজেক্টের মধ্যে যদি থাকে দ্যাট ক্লজটা, সে দ্যাট না বসালে কোনো সমস্যা হবে না। তাহলে আমার দ্যাট নাও থাকতে পারে, থাকতেও পারে, কিন্তু এরপর আমাদের একটা সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টের পরে নতুন যে ভার্বটা আসবে সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্ম। এটা হচ্ছে এতক্ষণ আলোচনার এক লাইনের সামারি। তাহলে সাবজেক্টিভ ওয়ার্ড কোনগুলো মুখস্থ করার দরকার নাই, এমনি তুমি 2-3 বার তুমি পড়বা জাস্ট। কি কি হইতে পারে? কমান্ড হইতে পারে, অর্ডার হইতে পারে, উইশ হইতে পারে, সাজেশন হইতে পারে, রেকমেন্ডেশন হইতে পারে, কোনো কিছু আস্ক করা হইতে পারে, ইনসিস্ট করা হইতে পারে, ডিমান্ড করা হইতে পারে। এটা মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এই ওয়ার্ডগুলো 2-3 বার তুমি রিডিং পড়বা। তুমি পরীক্ষার সময় যখন দেখবা তো মনে পড়ে যাবে, আচ্ছা এটা তো মনে সাবজেক্টিভ হবে। কমান্ড, অর্ডার, উইশ, সাজেশন, রিকমেন্ডেশন, আস্ক, ইনসিস্ট, ডিমান্ড, এগুলো থাকলে এরপরে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টের পরে অলওয়েজ ভার্বটা বেস ফর্মে হবে। যদি ওয়াজ ওয়ার থাকে সেখানে কোথাও ওয়াজ হবে না, অলওয়েজ ওয়ার হবে। তাহলে এখানে দেখো লিভ, এখানে বি, এখানে ওয়ার। আই উইশ, আই ওয়ার রিচ, যদি আমি ধনী হইতাম, আমার হচ্ছে যদি আমি ধনী হইতাম, আমি আশা করি যে যদি আমি ধনী হইতাম। আই সাজেস্টেড জন টেক দ্য ট্রেন, তাহলে এখানের মধ্যে টেকটা বেস ফর্ম হয়েছে। আই রিকমেন্ড, আমি রিকমেন্ড করি যে হি স্টপ টকিং, সে যাতে কথা থামায় দেয়, তাহলে এখানে স্টপ বেস ফর্মে আছে। অল আই আস্ক ইজ দ্যাট সারা বি কোয়াইট, সারা সে যাতে চুপ থাকে। আই মাস্ট ইনসিস্ট দ্যাট হি ফিনিশ দ্য টাস্ক, তাহলে এখানে আমাদের ফিনিশটা বেস ফর্ম। আর ডিমান্ড, আমি ডিমান্ড করি যে সে সিং অ্যাগেন, সে যাতে আবার গায়, তাহলে এখানে আমাদের সিংটা বেস ফর্মে আসছে। তাইলে সবসময় যে আমাদের এখানে শুধুমাত্র ভার্ব ফর্মে থাকবে এরকম না, এটা আমাদের অ্যাডজেক্টিভও থাকতে পারে, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট। আমাদের ইম্পর্টেন্ট, নেসেসারি, ইম্পারেটিভ, ক্রুশিয়াল এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই অ্যাডজেক্টিভগুলো যদি থাকে, এরপরও সাবজাংটিভ মুড হইতে পারে। তো সাবজাংটিভ মুডের মধ্যে আমরা কি বললাম এতক্ষণ, যে আমাদের সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। আশা করি এখন থেকে সাবজাংটিভ কোনো কিছু পরীক্ষা আসলে আমরা ভুলবো না। এখানে যদি আমরা কিছু শর্টকাট লিখে রাখছি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ডগুলো তুমি 3 থেকে 4 বার শুধুমাত্র জোরে জোরে পড়বা। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ ভাইটাল দ্যাট, ইট ইজ গুড আইডিয়া দ্যাট, ইট ইজ ব্যাড আইডিয়া দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, হ্যাঁ, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট। তুমি কয়েকবার পড়বা, পড়ার পরে দেখবা তুমি সেন্সটা ধরতে পারবা যে কমান্ড বোঝাচ্ছে কিনা, অর্ডার বোঝাচ্ছে কিনা, সাজেশন বোঝাচ্ছে কিনা। যদি বুঝাই তাহলে সেক্ষেত্রে আমরা সাবজাংটিভ মোড ব্যবহার করব। আমরা দেখি তো যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় যে আমাদের শেষে থাকবে এরকম কোনো কথা না, ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদের আগেও থাকতে পারে। আমরা একটা ক্লাসে বলছিলাম ডিপেন্ডেন্ট ক্লজটা তুমি যদি বাক্যের শেষে দাও তাহলে সেক্ষেত্রে কোনো কমা টমা দিতে হবে না, তাই না? তাহলে দেখি তো আমরা, ইফ দ্যাট বি নট দ্য কেস, ইন্টেন্ড টু রিপোর্ট দ্য ম্যাটার। আমি বাক্যটা বোঝার চেষ্টা করি। এখানের মধ্যে ইন্টেন্ড টু রিপোর্ট দ্য ম্যাটার, আমি এই ম্যাটারটা রিপোর্ট করার ব্যাপারে আমি মনোভাব পোষণ করতেছি। আচ্ছা, কখন? ইফ দ্যাট ড্যাশ নট দ্য কেস। আমার পরীক্ষা প্রশ্নটা এরকম থাকলো, ইফ দ্যাট ড্যাশ দ্য কেস, এ নটও থাকলো এখানের মধ্যে, নট দ্য কেস, আই ইন্টেন্ড টু রিপোর্ট দ্য ম্যাটার। পরীক্ষা এইভাবে আসবে। এই খালি স্থানটা ফিল আপ করার জন্য অপশন এ থাকলো বি, অপশন বি থাকলো ইজ, অপশন সি থাকলো আর, অপশন ডি থাকলো ওয়াজ। নর্মালি মনে হচ্ছে আমরা এখানে ইফ দ্যাট ইজ নট দ্য কেস বা ইফ দ্যাট ওয়াজ নট দ্য কেস এরকম দিলে মনে ভালো হইতো। নর্মালি দেখলে এরকম মনে হচ্ছে, এবং আমরা বেশিরভাগ এরকম পরীক্ষার সময় এরকম দেখাইতে পারি যে ইফ দ্যাট ইজ নট দ্য কেস, হয়তো ইজ দেখাবো, নাহলে আমরা ওয়াজও দেখানোর সম্ভাবনা আছে। কিন্তু এরকম বাক্য দেখলে আমাদের মাথা খেয়াল করতে হবে যে এখানের মধ্যে একজনের মনোভাব প্রকাশ করতেছে, আই ইন্টেন্ড টু রিপোর্ট দ্য ম্যাটার।
তাইলে আমরা হচ্ছে যে ইন্টেন্ট, রিকমেন্ড, সাজেস্ট এরকম ভার্বগুলো থাকলে বলছিলাম আমরা সাবজাংটিভ মোড ইউজ করতে। তো সাবজাংটিভ মোডের মধ্যে আমরা বলছিলাম যে ভার্বটা থাকবে, সে ভার্বটার বেস ফর্ম ব্যবহার করতে। তো তখন আমাদের মনে পড়ে যাবে যে আমাদের টু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, সুতরাং আমরা এখানে খালি স্থানে আমরা বসাবো বি। তাহলে যদি কারো মাথায় যদি না থাকে যে সাবজাংটিভ জিনিসটা কি, তাহলে এটা নর্মালি আমরা এখানে ইজ বা ওয়াজ দাগাই দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। মাথায় যদি থাকে সাবজাংটিভ কি জিনিস, তাহলে এখানে আমরা এটা একদম অনায়াসে দাগাই দিতে পারবো, এখানের মধ্যে বি হবে। আমরা উইলিয়াম শেক্সপিয়ার একটা সনেট পড়ি। ইফ দিস বি error and upon me proved, I never read nor no man ever loved. এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে কবি বলতেছে যে কবির ভালোবাসার সংখ্যাটা যদি ভুল হয় তাহলে উনি কখনোই কোথাও অভিযোগ করবে না, কোথাও রিড করবে না উনি, এবং উনি ভাববে যে কখনো কেউ ভালোবাসে নাই, মানে কবি খুবই দুঃখ পায়া কথাটা বলছে আর কি। তাহলে এখানের মধ্যে এই যে ইফ দিস বি error and upon me proved, I never read nor no man ever loved, এই বিটা হচ্ছে আমাদের সাবজাংটিভের বি। আশা করি তোমরা এখন বুঝতে পারছো এখানে কেন আমরা ইজ ব্যবহার না করে আমরা বি ব্যবহার করছি। আমরা ওয়ার সাবজাংটিভের একটা एग्जांपल দেখি। ইফ আই ওয়ার এ কার্পেন্টার, যদি আমি কার্পেন্টার হইতাম, এন্ড ইউ আর এ লেডি, তুমি যদি লেডি হইতা, উড ইউ ম্যারি মি এনিওয়ে, তুমি একবার বিয়ে করতা, উড ইউ হ্যাভ মাই বেবি, তুমি কি আমার সাথে বাচ্চা নিতা। তাইলে এখানে কবি সে একটা উইশ প্রকাশ করতেছে, যদি আমি কার্পেন্টার হইতাম তাহলে তুমি কি আমাকে বিয়ে করতা। তাইলে এটা হচ্ছে ওয়ার সাবজেক্টিভ একটা উদাহরণ, যেটা দ্বারা কোনো উইশ প্রকাশ করা হচ্ছে। ওয়ার সাবজেক্টিভ দ্বারা আমরা কোনো উইশ এবং আনরিয়াল ব্যাপার স্যাপার আমরা বোঝাই। কালকে আমাদের কন্ডিশনাল ক্লাস, কালকে না মানে যখন রুটিনে আসে আর কি, তখন আমরা আরো বিস্তারিত পড়বো ওয়ার সাবজেক্টিভের ব্যবহার। আশা করি সাবজেক্টিভ ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, মোডাল ভার্ব কি জিনিস? মোডাল ভার্ব হচ্ছে একটা টাইপ অফ অক্সিলারি ভার্ব, যেটা দ্বারা আমরা কোনো অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন বা কোনো অব্লিগেশন বোঝাই। উদাহরণগুলো কেমন হতে পারে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, শ্যাল, শুড, উইল এন্ড উড, এগুলো হচ্ছে মোডাল ভার্বের এক্সাম্পল। আজকে আমরা মোডাল ভার্ব নিয়ে অনেক কিছু বলবো। যেহেতু মোডাল ভার্ব কি কি প্রকাশ করে? রাসেল ভাইপার ক্যান ইট এ লট অফ পাইস, ভাইপার না সরি, রাসেল ক্যান ইট এ লট অফ পাইস। রাসেল হচ্ছে অনেক পাই খাইতে পারে, পাই মানে কেক। তাহলে এখানের মধ্যে ক্যান দ্বারা ওর অ্যাবিলিটি প্রকাশ পাইছে। রাসেল মাইট ইট দ্যাট পাই বিফোর হি গেটস হোম। তাহলে এই মাইট দ্বারা মূলত একটা পসিবিলিটি বুঝাইছে। রাসেল মে ইট অ্যাজ মেনি পাইস অ্যাজ হি লাইকস, এই মে দ্বারা বুঝাইছে আইডিয়া অফ পারমিশন। রাসেল শুড গিভ ইউ সাম অফ দ্যাট পাই গিভেন ইউ বট ইট, এই শুড দ্বারা আইডিয়া অফ অব্লিগেশন বোঝাচ্ছে। আমরা মে, মাইট, শুড কোথায় কোনটা ব্যবহার করি আমরা আজকের ক্লাসে এটা বিস্তারিত পড়বো। এখন থেকে আমরা এগুলো ইউজ করাও আমরা পারবো। তাহলে মোডাল ভার্ব দ্বারা আমরা কোনো পসিবিলিটি, কোনো অ্যাবিলিটি, কোনো পারমিশন, কোনো অব্লিগেশন এগুলো বোঝাইতে পারি। চলো আমরা মোডাল ভার্ব, যেটা আমাদের রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা আমরা একটু বিস্তারিত পড়ি। কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সেন্টেন্স মেক করতে পারা। সেন্টেন্স যদি মেক করতে না পারি তাহলে আমাদের এত গ্রামার টামার পরে কোনো লাভ হবে না। তো আমরা এখন মোডাল ভার্বের মাধ্যমে আমরা এখন সেন্টেন্স মেক করাটা শিখবো। আসো, মোডাল ভার্ব যখন বসবে তখন সেন্টেন্সটা কি হবে? যেহেতু এটা একটা অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্টের পরে বসবে এবং তারপরে অবশ্যই একটা মেইন ভার্ব বসবে। ক্যান, কুড, মে, মাইট, শুড, হ্যাড বেটার, মাস্ট, উইল, উড, এগুলো সবগুলো হচ্ছে মোডাল ভার্ব। এখন মোডাল ভার্বের মধ্যে আমাদের একটা ওয়ার্ড হইতে পারে, এখানের মধ্যে একাধিক ওয়ার্ডও হইতে পারে। যদি আমাদের একাধিক ওয়ার্ড হয় এবং সেই ওয়ার্ডের মধ্যে একটা যদি টু থাকে, সেগুলো হলো ফ্রেজাল মোডাল, যেমন হ্যাভ টু, হ্যাভ গট টু, অট টু, বি এবল টু। হ্যাঁ, আর শুধু মোডাল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শুড, হ্যাড বেটার, মাস্ট, উইল, উড। এখন ফ্রেজাল মোডাল মোডালের মধ্যে বেশি পার্থক্য আছে না? বেশি কোনো পার্থক্য নেই এখানের মধ্যে। আসলে দুই রকম মোডালের সাথে আমাদের অক্সিলারি এরা সাবজেক্টের পরে বসবে, এদের পরে একটা মেইন ভার্ব বসবে। সামান্য একটু পার্থক্য আছে। সামান্য পার্থক্যটা হচ্ছে যে মোডাল ভার্ব কখনো সাবজেক্টের নাম্বার, পার্সন চেঞ্জ হলো চেঞ্জ হবে না। যেমন শীর্ষাতেও ক্যান, হিসাতেও ক্যান, দেশাতেও কিন্তু ক্যান। তার মানে সাবজেক্টের নাম্বার, পার্সন চেঞ্জ হলে কিন্তু ক্যান ভার্বটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফ্রেজাল মোডাল যেগুলো, সেগুলো সাবজেক্টের নাম্বার বা পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হইতে পারে। যেমন হ্যাভ টু, হ্যাভ গট টু, অট টু, বি এবল টু। আমরা দেখি তো কেমনে চেঞ্জ হচ্ছে। যেমন আমরা যদি বলি তাদেরকে দৌড়াইতে হয়, দে হ্যাভ টু রান,
কিন্তু যদি বলি শি, তখন আমরা বলবো শি হ্যাজ টু রান। তাইলে শির সাথে হ্যাজ টু আর দের সাথে হ্যাভ টু। তাহলে আমরা দেখলাম যে ফ্রেজাল মডেল গুলো সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ হইতে পারে। অট টু মানে হচ্ছে শুড, অট টু মিনিং হচ্ছে শুড, দে অট টু স্লিপ, তাদের ঘুমানো উচিত। হি অট টু স্লিপ, অট টু সবার সাথে সেম, দের সাথে অট টু, হির সাথে অট টু। আসো আমরা এখন ব্যাপারগুলো দেখি। তাহলে আমরা ক্লাসে শুরুতে বলছিলাম যে মোডাল ভার্ব দ্বারা আমরা কোনো অ্যাবিলিটি, পসিবিলিটি এগুলো বোঝাইতে পারি। এখন অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা ক্যান, কুড এবং বি এবল টু এই মডেলগুলো ইউজ করতে পারি। তাহলে অ্যাবিলিটি তো আমরা বুঝাইতে পারি প্রেজেন্টে অথবা ফিউচারে। কিন্তু বেবিস ক্যান টাচ দেয়ার টুস, এই বেবিরা তারা হচ্ছে টুস গুলো টাচ করতে পারে, এবং দে আর এবল টু টাচ দেয়ার টুস, দুটা মিনিং সেম। তাহলে ক্যান এবং আমরা বি এবল টু দ্বারা প্রেজেন্ট এবং ফিউচার অ্যাবিলিটি বুঝাবো। তাহলে এই দুটো অ্যাবিলিটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের অ্যাবিলিটি। তাহলে পাস্ট টেন্সের অ্যাবিলিটি কি? জো যখন ইয়াঙ্গার ছিল, ওয়েন জো ওয়াজ ইয়াঙ্গার হি কুড টাচ হিজ টোস, নাও হি ক্যানট। তাহলে আমরা কুড দ্বারা আমরা অতীতের কোন অ্যাবিলিটি আমরা বুঝাতে পারি। আবার আমরা চাইলে বি এবল টুর মধ্যে আমরা এখানের মধ্যে সাবজেক্ট অনুযায়ী দে আর এবল টু বলছিলাম, এখানে বলতে পারি ওয়েন জো ওয়াজ ইয়াঙ্গার হি ওয়াজ এবল টু টাচ হিজ টোস, ও যখন ইয়াঙ্গার ছিল তখন সে তার টু টাচ করতে সে সক্ষম ছিল, নাও হি ক্যানট। তাহলে আমরা কুড এবং আমরা ওয়াজ বা ওয়ার এবল টু দ্বারা পাস্ট টেন্সের কোন অ্যাবিলিটি আমরা প্রকাশ করতে পারি। আসো আমরা পসিবিলিটি কখন আমরা প্রকাশ করতে পারি। যেমন এই মেয়েটা ওর বন্ধুকে নিয়ে চিন্তা করতেছে যে ওর বন্ধু এই মুহূর্তে কি করতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর ফ্রেন্ড কুড বি ডুইং রাইট নাও, তোমার বন্ধু এখন কি কি করতে পারে, তুমি কি চিন্তা করতেছো? এবং সে বলবে, উত্তর দিচ্ছে সে চিন্তা করতেছে ওর বন্ধু খেলতে পারে, সে গাড়ি চালাতে পারে, নাচতে পারে সে। তা সে কি উত্তর দিল? মেয়েটা উত্তর দিল, মাই ফ্রেন্ড কুড বি প্লেইং স্পোর্টস, হইতে পারে ও এখন খেলতেছে। মাই ফ্রেন্ড মাইট বি এট এ ক্লাব ডান্সিং, হইতে পারে আমার বন্ধু একটা ক্লাব আছে যে নাচানাচি করতেছে। মাই ফ্রেন্ড মে বি এট হোম রিডিং, হইতে পারে আমার বন্ধু এখন বাসায় আছে যে বই পড়তেছে। অথবা সে বলতে পারে মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, সম্ভবত আমার বন্ধু সে ড্রাইভ করতেছে। তো এই মে স্পেস বি আর এই মেবি দুটোর মধ্যে পার্থক্য আছে, পরের স্লাইডে আসতেছি আমরা। তাহলে পসিবিলিটি বোঝানোর জন্য আমরা কুড, মাইট, মে যে কোনো একটা ইউজ করতে পারি, এবং কুড, মাইট, মে এদের পরে মেইন ভার্বে বেস ফর্ম ব্যবহার করলাম, যেমন কুড বি, মাইট বি, মে বি। তাহলে কুড, মাইট বা মে এদের পরে ভার্বের বেস ফর্ম বসা দিলে আমরা পসিবিলিটি বুঝতে পারি। কিসের পসিবিলিটি? প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি। এখন আমরা কোনটা ইউজ করব, কখন কোনটা ইউজ করব? প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি বোঝানোর জন্য মেটা মোর ফর্মাল, তাহলে কুড বা মাইট দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এখন আমরা মাই ফ্রেন্ড মেই বি ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, যে আমার বন্ধু হয়তো ড্রাইভ করতেছে। মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, সম্ভবত আমার বন্ধু ড্রাইভ করতেছে। দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু সেম, দুইটা সেন্টেন্সের মিনিং সেম হলো এই মে স্পেস বি আর এই মেবি দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই মেটা হচ্ছে মোডাল ভার্ব, বিটা হচ্ছে মেইন ভার্ব, আর এই মেবি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা সেন্টেন্সের বিগিনিং এ বসে। এই মেবি অর্থ হলো পারহ্যাপস, এই মেবি অর্থ হলো পারহ্যাপস, সম্ভবত। তাইলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের আমরা পসিবিলিটি বোঝানোর জন্য আমরা কুড, মে, মাইট তাদের সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। মে ইউজ করাটা মোর ফর্মাল, প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি বোঝানোর জন্য, বর্তমানের কোনো পসিবিলিটি বোঝানোর জন্য। বর্তমানের পসিবিলিটি বোঝানোর জন্য আমরা মে স্পেস বি ব্যবহার না করে শুধু মে বিও ব্যবহার করতে আমরা পারি, তবে এখানে কোনো স্পেস হবে না, এখানে নো স্পেস, মেবি একসাথে। যখন মেবি একসাথে কোনো স্পেস নাই তখন ওটা দ্বারা বুঝে পারহ্যাপস, এবং সেটা তখন অ্যাডভার্ব হয়। তাহলে প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি আমরা বুঝাতে পারতেছি এখন। তাইলে আসো প্রেজেন্ট টেন্সের পসিবিলিটি বুঝাইলাম, এখন আমরা একটু ফিউচারের পসিবিলিটি বুঝাই। কেমনে বুঝাবো? ইট মে স্নো টুমরো, কালকে তুষার পড়তে পারে। আই মাইট কুক টু নাইট ইনস্টেড অফ ইটিং আউট, যে আমি রাতে রান্না করতে পারি, বাইরে খাওয়া থেকে আমি রান্না করতে পারি। মাই মাদার কুড কল মি দিস উইক, এই সপ্তাহে আমার আম্মা আমাকে ফোন করতে পারে। তাহলে আমরা দেখলাম মে, মাইট বা কুড
এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে আমরা ফিউচার পসিবিলিটিও বুঝাইতে পারি। তাহলে দেখো মে, মাইট, কুড এদের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা যেরকম প্রেজেন্ট পসিবিলিটি বুঝাইতে পারি, অনুরূপ আমরা ফিউচার পসিবিলিটিও বুঝাইতে পারি। এখানে কুড মানে কিন্তু আমাদের পাস্ট টেন্স না, এখানে কুড হচ্ছে মোডাল ভার্ব, যেটা দ্বারা আমাদের একটা ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে। এই সপ্তাহে আমার আম্মা আমাকে ফোন করতে পারে। এখানে মে থেকে মাইট হয়েছে, এই মাইট কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে না, এই মাইট এখানের মধ্যে পসিবিলিটি বোঝাচ্ছে যে আই মাইট কুক টু নাইট, আমি আজকে রান্না করতে পারি, আমি বাইরে না খেয়ে আজকে আমি রান্না করতে পারি। ইট মে স্নো টুমোরো, কালকে তুষার হইতে পারে। তাইলে এই মে, মাইট, কুড যে কোনো একটা ব্যবহার করে এবং তারপরে ভাবে বেস ফর্ম দিয়ে আমরা ফিউচারের কোনো সম্ভাবনা বুঝাইতে পারি। তা সম্ভাবনাটা আমরা বুঝাইলাম, এবার আমরা একটু নিশ্চয়তা বুঝাই। এতক্ষণ কি কি বললাম, আমরা খুব সহজ সহজ জিনিস পড়তেছি। আমরা মুডাল ভার্বের শুরুতে আমরা পড়ছিলাম অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা ক্যান, কুড এবং বি এবল টু ইউজ করতে পারি। প্রেজেন্ট টেন্সের অ্যাবিলিটির জন্য ক্যান এবং ইজ এবল টু বা আর এবল টু ব্যবহার করতে পারি। আর পাস্ট টেন্সের অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা কুড অথবা ওয়াজ বা ওয়ার এবল টু ব্যবহার করতে পারি। তাহলে অ্যাবিলিটি বুঝাইছি, শেষ অ্যাবিলিটির কাম। এরপর আমরা আসছি পসিবিলিটি বুঝাইছি। পসিবিলিটির জন্য আমরা প্রেজেন্ট টেন্সের কিছু পসিবিলিটি দেখাইলাম এবং ফিউচার টেন্সের কিছু পসিবিলিটি দেখাইলাম। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুই ক্ষেত্রে আমরা পসিবিলিটি বোঝানোর জন্য মে, মাইট বা কুড যে কোনো একটা এবং এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে এখন আমাদের পসিবিলিটি বোঝানো শেষ, প্রেজেন্ট এবং ফিউচার দুজনের পসিবিলিটি আমাদের শেষ। এখন আসো, তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, ভাইয়া পাস্ট টেন্সের পসিবিলিটি কেমনে বোঝাবো, সেটা আমরা সামনে পড়বো। তাহলে প্রেজেন্ট এবং ফিউচার পসিবিলিটি ডান, আমরা সামনের জন্য রাখলাম যে পাস্ট টেন্সের পসিবিলিটি কেমনে বুঝাইতে পারি, এটা আমরা সামনে আসবো। একটা জিনিস এখন আমাদের হাতে রয়ে গেল, পসিবিলিটিতে বুঝাইলাম, চলো আমরা এখন নিশ্চয়তা বুঝাই, সার্টেনটি। সার্টেনটি কেমনে বোঝাবো দেখি তো আমরা। সার্টেনটি বোঝানোর জন্য আমরা ইউজ করি মাস্ট। মাস্ট এবার ভার্বের বেস ফর্ম। এই ছবিটা দেখি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পেঙ্গুইনটা ওর খুব ঠান্ডা লাগতেছে, দ্য পেঙ্গুইন মাস্ট বি কোল্ড, দ্য ডায়মন্ড রিং মাস্ট কস্ট এ লট, ডায়মন্ড রিং এটা দেখে মনে হচ্ছে এটা অনেক দামি। দ্য লেডি বাগস, এই দুজন লেডি বাগ মাস্ট লাভ ইচ আদার, ওরা বোঝাতে হাত ধরে তোমার হচ্ছে বসে আছে। দ্য মাঙ্কি মাস্ট বি স্ক্যার্ড, ও দেখে মনে হচ্ছে ও খুব ভয় পাইছে। তাহলে মাস্ট তারপরে ভার্বের বেস ফর্ম, মাস্ট তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা সার্টেনটি বুঝাইতে পারি। তাহলে এতক্ষণ যা পড়লাম সে রিভিউ করলে কি হয়, রিভিউ করলে হয় আমরা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের কোনো সম্ভাবনা বোঝানোর জন্য মে, মাইট, কুড এবং এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। আর সার্টেনটি বোঝানোর জন্য মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সের পসিবিলিটি বা সার্টেনটি বোঝানোটা এখনো বাকি আছে, সামনে সেটা আসবো। আসো, ক্যানট এবং কুড নট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এবং এদের ইউজটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এমিলি ওর বন্ধুর সাথে আড্ডা মারতেছে, এখন ওর আম্মা গেছে বেড়াইতে, এখন দরজার মধ্যে টুক 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 করতেছে কে একজন। এখন ওর বান্ধবী বলতেছে হু কুড ইট বি, এটা কে হইতে পারে। এখন এমিলি বলতেছে আমার আম্মা তো বিদেশ গেছে, তা আমার আম্মা তো এটা হচ্ছে যে আমার আম্মা তো হইতে পারে না। এটা দেখি এমিলি কি বলতেছে, এখন এমিলি বলতেছে ইট ক্যানট বি মাই মাম, এটা আমার আম্মা হবে না, কারণ আমার আম্মা তো বিদেশে গেছে। ইট কুডন্ট বি মাই নেইবার, এটা আমার প্রতিবেশী হবে না। তাহলে দেখো ও যে কথাটা বললো যে ক্যানট বি মাই মম, তারপরে সে বললো কুডন্ট বি মাই নেইবার, এটা দ্বারা সে কি বুঝাইলো, এটা বুঝাইলো সে ইম্পসিবিলিটি অর ডিসবিলিফ ইন দা প্রেজেন্ট, যে এটা আমার আম্মা হবে না, এটা আমার প্রতিবেশীও হবে না। সো আমরা দেখলাম যে ক্যানট বা কুড নট ইউজ করে আমরা ইম্পসিবিলিটি বা ডিসবিলিফ বোঝাইতে পারি। মনে রাখতে হবে ক্যান নট ইউজ করি, কুড নট ইউজ করি, দুইটা সেম মিনিং। এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে আমি কুড নট পাস্ট টেন্স বোঝানোর জন্য ব্যবহার করছি না, এখানে ক্যান নট বসাও আর কুড নট বসাও, দুইটার মিনিং সেম। তাইলে আমরা যদি কোনো ডিসবিলিফ বা ইম্পসিবিলিটি প্রকাশ করি কোথায়, এট প্রেজেন্ট, তাহলে বর্তমানের কোন ইম্পসিবিলিটি বা ডিসবিলিটি যদি প্রকাশ করতে চাই তাহলে ক্যান নটও ব্যবহার করতে পারি, কুড নটও ব্যবহার করতে পারি, দুটার মিনিং সেম।
যে আমাদের পাস্ট টেন্স এই জন্য কুড নট, এরকম না ব্যাপারটা। ক্যান নট ইউজ করো, কুড নট ইউজ করো, এখানের মধ্যে মিনিংটা অলওয়েজ সেম থাকবে, বর্তমানের কোনো কিছু ইম্পসিবল বোঝানোর জন্য বা ডিসবিলিভ বোঝানোর জন্য। তাহলে আমরা আমাদের প্রেজেন্ট টেন্সের আমরা পসিবিলিটি, ইম্পসিবিলিটি এগুলো বুঝে ফেললাম। এখন আসলে আমাদের একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্সের কোন একটা পসিবিলিটি আমরা কিভাবে বুঝাইতে পারি। আমরা প্রেজেন্ট এবং ফিউচার মোটামুটি আমরা পড়ে ফেলছি, আমরা প্রেজেন্ট ফিউচার মোটামুটি আমাদের ডান। এখন আমরা পাস্ট টেন্স নিয়ে আমরা চলো একটু আমরা পড়ি, আমাদের এটা বাদ রয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ। এখন পাস্ট টেন্সের পসিবিলিটিটা কেমনে হয় এটা? তার মানে অতীতকালে কোন একটা ঘটনা ঘটছে বলে আমরা সন্দেহ প্রকাশ করতেছি, এটা ঘটে থাকবে, বাট আমরা সার্টেইন না। বর্তমানে বসে আমরা কোন একটা প্রেডিকশন করতেছি কি সম্পর্কে? অতীত সম্পর্কে। দেখি তো কেমন। এমিলি গেছে, সে তার অফিসে তার এখানে কাগজপত্র রাখছে, এখানের মধ্যে রেখে সে এক জায়গায় গেছে। আইসা দেখতেছে যে তার কাগজপত্রগুলো ওলট পালট হয়ে গেছে, এখানের মধ্যে পুতুল টুতুল এখানে কাগজপত্র সব ওলট পালট হয়ে আছে। এখন সে কিছু জিনিস গেস করবে। সে কি গেস করবে? সে এখন গেস করবে মেবি, সম্ভবত হইতে পারে, আর থিফ ব্রোক ইনটু দ্য অফিস, একটা থিফ অফিসে ঢুকছে। মেবি আ বার্ড ফ্লিউ ইন থ্রু দ্য উইন্ডো, হইতে পারে একটা পাখি ঢুকছে। মেবি এমিলি মেড আ মেস হোয়াইল শি ওয়াজ স্লিপিং এন্ড দেন ফরগট অ্যাবাউট ইট, হইতে পারে এমিলি একটা মেস ক্রিয়েট করছে এবং সে যখন ঘুমাচ্ছিল তখন একটা মেস ক্রিয়েট করছে এবং সে পরে সে ভুলে গেছে। তাহলে মেবি এই অ্যাডভার্বটা ইউজ করে আমরা অতীতকালের একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি প্রকাশ করলাম। আর কিভাবে করতে পারি আমরা? শুধু কি মেবি ব্যবহার করে? মেবি দ্বারা তো আমরা তো প্রেজেন্ট টেন্সেরটাও প্রকাশ করছিলাম। তাহলে মেবি অ্যাডভার্বটা ব্যবহার করে আমরা প্রেজেন্ট টেন্সে যেরকম পসিবিলিটি প্রকাশ করতে পারি, পাস্ট টেন্সের পসিবিলিটি প্রকাশ করতে পারি। এখন পাস্ট টেন্সের পসিবিলিটি অন্য কোনো ভাবে প্রকাশ করা যায় কিনা, তার আগে কমেন্টের মধ্যে লিখে ফেলো প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের পসিবিলিটির জন্য। কমেন্টে লিখে ফেলো প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের পসিবিলিটি বোঝানোর জন্য মে, মাইট, কুড এর পরে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করছিলাম। কমেন্টে একটু লিখে ফেলো। বাহ, সুন্দর, সাবাস, তোমরা আসলে অনেক ট্যালেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমরা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের কোন পসিবিলিটি বোঝানোর জন্য আমি আরেকবার স্লাইডগুলো একটু দেখাইনি যাতে তোমরা যাতে ভুলে না যাও। এই দেখো তোমাদের সেই স্লাইডটা, যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের কোন পসিবিলিটি বোঝানোর জন্য মে, মাইট, কুড এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি প্রেজেন্ট অথবা ফিউচারের পসিবিলিটি বোঝানোর জন্য। এবার আমরা আসছি পাস্ট টেন্সে কোনো কিছু হইতে পারে পসিবিলিটি, এখানে আমরা ইউজ করব মে হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে মে, মাইট, কুড প্লাস হ্যাভ প্লাস ভি3। তাহলে মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে বুঝাইতে পারবো এটা অতীতকালের কোনো পসিবিলিটি। কিন্তু মে, মাইট, কুড প্লাস বেস ফর্ম এটা প্রেজেন্ট অথবা ফিউচারের পসিবিলিটি। তাহলে চলো আমরা এক্সাম্পল দেই। এখন এমিলি বলতেছে আ থিফ মাইট হ্যাভ ব্রোকেন ইনটু দ্য অফিস, একটা চোর ঢুকে থাকতে পারে অফিসে। আ বার্ড মে হ্যাভ ফ্লোন ইন থ্রু দ্য উইন্ডো, একটা পাখি সে উড়া সে ভিতরে ঢুকে থাকতে পারে। এমিলি কুড হ্যাভ মেড আ মেস, সে একটা মেস ক্রিয়েট করে থাকতে পারে। এখন মাইট হ্যাভ অথবা মে হ্যাভ অথবা কুড হ্যাভ ব্যবহার করে তুমি তোমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু হইতে পারতো অতীতকালে, এরকম একটা করে সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে ফেলো। কমেন্ট সেকশনে একটা করে সেন্টেন্স লিখো যেখানে মধ্যে তোমরা অতীতকালের কোনো প্রবাবিলিটি বা পসিবিলিটি প্রকাশ করবা। আই কুড হ্যাভ পাস্ট 46 ফ্রিলি, আচ্ছা আমি পাস করতে পারতাম। আই মাইট হ্যাভ বিন এ ডক্টর, আচ্ছা আমি ডাক্তার হতে পারতাম। কুড হ্যাভ, সাইফুর কুড হ্যাভ এর পরে বারবার পাস পার্টিসিপল। মাইট হ্যাভ ফাইলড এ কেস এগেইনস্ট মি, তুমি আকাম করছো, তোমার নামে একটা ফাইল করতে পারতো, ভেরি গুড, সে ফাইল করে নাই। কুড হ্যাভ ডান বেটার, আমি আর ভালো করতে পারতাম। ওকে, কুড হ্যাভ ডান দিস, আমি এটা করতে পারতাম। মাইট হ্যাভ, আই মাইট হ্যাভ এ ক্যাডার যে লিখছো, আই মাইট হ্যাভ পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আই মাইট হ্যাভ বিন।
মাইট হ্যাভ পাস্ট পাস করতে পারতাম। আই কুড হ্যাভ বিকেম হবে না, বিকাম হবে, বিকাম হবে, আই কুড হ্যাভ বিকাম। মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই কুড হ্যাভ জয়েন্ট, ওকে। আই মে হ্যাভ বিন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, হ্যাঁ পাস্ট পার্টিসিপল হবে। হি কুড হ্যাভ সোল্ড, ওকে, ওর বাইকটা সে বিক্রি করতে পারতো। মাইট হ্যাভ নট ওয়েস্টেড, ওকে। আই কুড হ্যাভ ডাইড, আমি মারা যেতে পারতাম। আই কুড হ্যাভ বিকাম এ বেস্ট পার্সন, আমি আরো বেস্ট পার্সন হইতে পারতাম, ওকে। আই মাইট হ্যাভ, আই কুড হ্যাভ ডান ডিনার, ডিনার করে ফেলতে পারতাম। মাইট হ্যাভ কোয়ার্ড উইথ ম্যাম, ও মায়ের সাথে নাকি ঝগড়া করতে পারতাম। আমি যদি ঝগড়া করি না, যদিও সবার মিনিং গুলো খুব একটা অর্থবহ হয় নাই, কিছু মিনিং গুলো অর্থবহ হয় নাই, এগুলো আসতে ঠিক হয়ে যাবে, আমি এখানে ভুল ধরতেছি না আর। আমি ভুলকে ধরতেছি না, কারণ রিটেন ক্লাস যখন তোমরা করবো তখন এগুলো তোমরা আরো সেন্টেন্স মেক করতে করতে শিখে যাবা। বিশেষ করে তোমরা যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করবা, যখন এখন তুমি মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ দ্বারা সেন্টেন্স দেখবা, তখন দেখবো তুমি আরো অনেকভাবে সুন্দর করে আরো বুঝে যাবা। হ্যাঁ, আসি আমরা একটু আগে আমরা পসিবিলিটি বুঝেছি অতীতকালের, তো ইম্পসিবিলিটি লাগলে নট লাগাই দিব, কাহিনী শেষ। পসিবিলিটি বোঝানোর জন্য যদি আমরা কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করি, ইম্পসিবিলিটি বোঝানোর জন্য একটা নট লাগাই দিব। যেমন সে বোঝাচ্ছে ইট কুড নট হ্যাভ বিন দ্য উইন্ড, এটা উইন্ড হইতে পারে না। আচ্ছা, অনেকেই, আমি ওগুলো দেখতে চাইছিলাম তোমরা মাইট হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল দাও কিনা। তাইলে এখানে আমরা মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ দিলে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে এখানে ইট কুড নট হ্যাভ, এই বিনটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি। বি হচ্ছে বেস ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ বা ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হচ্ছে এমিজার, বি ভার্বটার প্রেজেন্ট টেন্স হলো এমিজার, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপলে বিন, আর বি ভার্বটার এই বেস ফর্মের মধ্যে হচ্ছে সে শুধু বি। ওকে, তাহলে এমিজারের বেস ফর্ম কি বি, ওয়াজারের বেস ফর্ম কি বি, বিন ভার্বের বেস ফর্ম কি বি। তাহলে বেস ফর্ম আর প্রেজেন্ট ভার্ব সবসময় এক হবে না। এমিজার প্রেজেন্ট ফর্ম, ওয়াজার পাস্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে বিনটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট কুড নট হ্যাভ বিন দ্য ক্লিনার, এটা ক্লিনারের হবে না, এই বিনটাও মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। কেন হবে না? দে নেভার কাম অন মানডে, ওরা সোমবার আসে না। ম্যাট কুড নট হ্যাভ ডান ইট, এটা ম্যাট করে নাই, এটা ম্যাট করতে পারে না, হি ডাজ নট ওয়ার্ক হিয়ার, ও তো এখানে কাজ করে না। তাহলে ইম্পসিবিলিটির জন্য আমরা কুড নট বা আমরা 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 কুড হ্যাভ বা মাইট হ্যাভ বা মে হ্যাভ এর সাথে আমরা একটা নট লাগাই দিব, নট লাগাই দিলে আমাদের ইম্পসিবিলিটি প্রকাশ করা যাবে। তাহলে আমরা অতীতকালের পসিবিলিটির জন্য আমরা কুড হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ইম্পসিবিলিটির জন্য একটা নট লাগাই দিলাম। এই দুটো জিনিস শিখলাম। এখন আসো আমরা প্রেজেন্ট টেন্সের সার্টেনটি পড়ছিলাম। এই যে আমরা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের আমরা সার্টেনটি পড়ছিলাম, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা প্রেজেন্ট টেন্সের সার্টেনটি বুঝাইছিলাম। এখন আসো অতীতকালের সার্টেনটি আমরা কিভাবে বুঝাইতে পারি। দেখি তো সে কাকে দোষারোপ করবে। সে ইট হ্যাড টু হ্যাভ বিন ইউ, এটা তুমি হবা, আমি মোটামুটি 99% সার্টেন যেটা তুমি হবা। ইউ মাস্ট হ্যাভ মেড দিস ম্যাচ, এটা তুমিই করছো এটা। তাইলে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা আমরা অতীতকালের কোন সার্টেনটি বুঝাইতে পারি। হ্যাড টু হ্যাভ অথবা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা অতীতকালের সার্টেনটি বুঝাইতে পারি। তাহলে এতক্ষণ যা পড়লাম একটু আমরা রিভিউ করি। দ্য উইন্ড মাইট হ্যাভ ব্লোন ইট, উইন্ড এটা উড়ে নিয়ে থাকতে পারে। দ্য ক্লিনার্স মে হ্যাভ ডান ইট, এটা ক্লিনাররা করতে পারে। ম্যাট কুড হ্যাভ মুভড, ম্যাট এটা মুভ করতে পারে। তাইলে মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা আমরা অতীতকালের কোন সার্টেনটি, কোন পসিবিলিটি বুঝাইতে পারি। 50-50 চান্স আছে, সম্ভাবনা আছে। আর আমরা যদি মনে করি না এটা হবে না, এটা সেক্ষেত্রে আমরা নট লাগাই দিব। তাহলে আমরা মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ এর সাথে নট লাগাই দিব। ইট মাইট নট হ্যাভ বিন মি, এটা আমি হব না, এটা আই মে নট হ্যাভ ডান ইট, আমি এটা সম্ভবত আমি এটা করি নাই। তাইলে আমরা
মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ এবং এদের নেগেটিভটা দেখে ফেললাম। এরপর আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে বর্তমানকালে কোনো কিছুর সার্টেনটি বোঝানোর জন্য মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। অতীতকালে সার্টেনটি বোঝানোর জন্য আমরা ইউজ করব মাস্ট হ্যাভ প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইউ মাস্ট হ্যাভ মেড দিস ম্যাচ, এটা তুমি করে থাকবা, এটা অবশ্যই তুমি করছো, এটা আমি মোটামুটি কনফার্ম 99% সার্টেন আমি। ইট হ্যাড টু হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট হ্যাড টু হ্যাভ বিন ইউ, এটা তুমি হয়ে থাকবা, আমি একদম নিশ্চিত এটা তুমি করছো এটা। যদি আমি অতীতকালে কোনো কিছু নিশ্চিতও করে নাই, তাইলে আমরা মাস্ট হ্যাভ বা হ্যাড টু হ্যাভ এদেরকে আমরা নট যুক্ত করে আমরা নেগেটিভ করতে পারি। যেমন জেইক মাস্ট নট হ্যাভ নোন, ও অবশ্যই জানতো না এমিলি ওয়াজ কামিং ব্যাক, এমিলি ফিরে আসবে। বা আমরা বলতে পারি যে ম্যাট কুড নট হ্যাভ ডান ইট, ম্যাট এটা অবশ্যই সেটা করে নাই। এখানের মধ্যে আমরা যদি একটা সামারি করি, তাহলে আমরা আসো এই জিনিসটি একটু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা বর্তমান কালে অথবা প্রেজেন্টে অথবা ফিউচারে কোনো পসিবিলিটির জন্য কুড, মাইট, মে এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি পসিবিলিটির জন্য। আর অতীতকালের পসিবিলিটির জন্য আমরা কুড হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্সে কোনো সার্টেনটি বোঝানোর জন্য আমরা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। অতীতকালে কোনো কিছু সার্টেনটি বোঝানোর জন্য মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। এবং সবগুলোর আমরা আবার নেগেটিভ ফর্মটাও দেখছি, আমরা কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ এদের সাথে নট লাগাইতে পারি, মাস্ট হ্যাভের সাথেও আমরা নট লাগাইতে পারি যদি নেগেটিভ কোনো কিছু বোঝাই। যেহেতু আমি অনেক দ্রুত পড়াইছি, সেহেতু অনেকের মাথায় পর্যাপ্ত ক্যাচ নাও করতে পারে। এখন কখন ক্যাচ করবে, তুমি নিজে যখন তোমার জীবনের সাথে মিলাই এরকম সেন্টেন্স প্রডিউস করতে পারবা। যদি সেন্টেন্স প্রডিউস করতে না পারো, এইসব গ্রামার পড়ে কোনো লাভ হবে না। তুমি হয়তো গোল্লা বারাট করতে পারবা, তুমি হয়তো জানবা যে এখানের মধ্যে ঠিক আছে মাস্ট নট হ্যাভ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এইসব রুলস মুলস দিয়ে আসলে কি হবে এখানের মধ্যে, তুমি বুঝছো মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ মে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা বুঝছো। অতীতকালে কোনো সার্টেনটি বোঝানোর জন্য মাস্ট হ্যাভ ব্যবহার করি। তোমার হচ্ছে যে অতীতকালের কোনো কিছু পসিবিলিটির জন্য আমরা মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ ভার্ব পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। রুলসটা যদি তুমি মুখস্থ করতে পারো, তো নিজে যদি দুই একটা সেন্টেন্স পয়দা করতে না পারো, এই গ্রামার শিখে তোমার কোনো লাভ হবে না। ওকে, সুতরাং নিজে নিজে তুমি সেন্টেন্স পয়দা করার চেষ্টা করতে হবে। কোথায়, তুমি যেখানে পসিবল সেখানে। তুমি আমাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপে কোনো মেসেজ দিচ্ছ, তো তুমি ইংলিশে মেসেজ দাও, তুমি লিখো এখানের মধ্যে, তুমি টেলিগ্রাম চ্যাট গ্রুপের মধ্যে তুমি ইংলিশে তুমি মেসেজ দাও। তুমি কোথাও কমেন্ট করতেছো, তুমি সেখানের মধ্যে ইংলিশে কমেন্টটা লেখো। তুমি কারণ চ্যাট করতেছো, তুমি ইংলিশে চ্যাটটা করো, তুমি তাহলে তোমার এগুলো চর্চা হবে কেন, যেহেতু পরীক্ষার সময় গোলা প্র্যাকটিস করতে হবে। তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে যেখানে ইংলিশ ইউজ করার চান্স পাবো সেখানে তুমি ইউজ করবা। তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, তুমি এখানের মধ্যে আমরা যে সেন্টেন্সগুলো পড়াচ্ছি এগুলো তুমি ইউজ করবা। রিয়েল লাইফে যদি ইউজ করো, তখন এই সেন্টেন্সের উপরে তোমার দখল আসবে। ভাষা তো আসলে ব্যবহার করতে হয়, ব্যবহার না করলে ভাষার উপর দখল আসে না। আসো আমরা এখন অতীতের জন্য দুঃখ প্রকাশ করব। অতীতকালে কিছু একটা করার দরকার ছিল, সেটা আমরা করি নাই, দুঃখ প্রকাশ করবো এবং আমরা অন্যকে উপদেশ দিব। এটা আমরা খুব পছন্দ করি, আমরা সবাই উপদেশ দিতে অনেক পছন্দ করি। হ্যাঁ, আমাদের এখন আমাদের প্রিয় জিনিস হলো উপদেশ দেওয়া অন্যকে। আমরা এখন অ্যাডভাইস দিব এবং অতীতকালে কিছু কাজ আমরা করি নাই, সেটা এখন আমরা রিগ্রেট প্রকাশ করব। আসলে অ্যাডভাইস মডেল কোনগুলো, শুড দ্বারা, অট টু দ্বারা এবং হ্যাড বেটার দ্বারা আমরা অ্যাডভাইস প্রকাশ করতে পারি। যেমন শি শুড বাই এ গিফট এট দ্য মল, ও মল থেকে একটা গিফট ওর বাই করা উচিত ছিল, উচিত ওর। শি অট টু বাই এ গিফট এট দ্য মল, ওর মল থেকে একটা গিফট বাই করা উচিত। তাহলে এই শুড এবং অট টু দুজনের মিনিং কিন্তু সেম। অট টু আমরা ইউজ করি মূলত কনভারসেশনাল ইংলিশে, রিটেন বা ফর্মাল ইংলিশে আমরা অট টু বেশি ব্যবহার করি না, রিটেন বা ফর্মাল ইংলিশে আমরা শুড ইউজ করি মূলত। সেট বেটার বাই এ গিফট এট দ্য মল, যদি কোনো কিছু আর্জেন্সি বুঝাই, না করলে অসুবিধা আছে, খুব আর্জেন্ট করাটা, সেখানে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। হ্যাড বেটার ব্যাপারটা আরো একটু সামনে আসবে আমরা। তাইলে আমরা শুড মোস্ট কমন ফর্মাল, অট টু ইউজ করি কনভারসেশন স্টাইলে, আর হ্যাড বেটার ব্যবহার করি যেখানে কোনো সেন্স অফ ডেঞ্জার জড়িত, আর্জেন্সি। সেট বেটার বাই আ গিফট এট দ্য মল, মানে তার একটা মল থেকে গিফট বাই করলে ভালো হইতো, ক্লোজ হয়ে যাওয়ার আগে, নাহলে আবার সে তো কিনতে পারবে না। তাহলে আমরা এর আগে যেরকম দেখছি,
আমরা মুডালগুলোর সাথে নট লাগাইতে পারি, এখানেও সেম শুট এবং হেড ব্যাটারের সাথে নট লাগাইতে পারি। অট্টুর পরে এখানের মধ্যে আমরা ইউজুয়ালি নট ব্যবহার, আমরা হচ্ছে যে অটের পরে ইউজুয়ালি নট ব্যবহার আমরা করি না, ইউজুয়ালি আমরা ব্যবহার করি না। তাহলে আমরা শুটের পরে নট লাগাইতে পারি, হেড ব্যাটারের পরে আমরা নট লাগাইতে পারি। ওকে, অট্টুর পরে ইউজুয়ালি আমরা নট ব্যবহার করি না, বিশেষ ক্ষেত্রে হয়তো ব্যবহার কে করতে পারে, এটা খুবই উইয়ার্ড লাগবে সেন্টেন্সটা। তাহলে আমরা শুড যেরকম বলতে পারি, শুড নটে বলতে পারি, শি শুড নট স্পেন্ড টু মাচ টাইম, শি হ্যাড বেটার নট স্পেন্ড টু মাচ টাইম। কিন্তু এরকম হবে না কখনো, শি অট নট টু স্পেন্ড, এরকম হবে না, খুব উইয়ার্ড লাগবে সেক্ষেত্রে। তাহলে আমরা শুড, অট টু এবং হ্যাড বেটার দ্বারা কোনো কাজ উচিত এটা বুঝাচ্ছি। হেড ব্যাটার দ্বারা এমন কিছু বুঝি যেখানে সেন্স অফ ডেঞ্জার বা আর্জেন্সি জড়িত, সেখানে আমরা হেড ব্যাটার ইউজ করি, হেড ব্যাটার ইউজটা আমরা সামনে পাবো। এখন আসলে কোনো কিছুকে আমরা প্রায়োরিটি দিব, মোডাল অফ প্রেফারেন্স, কিভাবে আমরা প্রায়োরিটি দিব, উড রাদার ব্যবহার করে আমরা প্রায়োরিটি দিব। এখানে আমরা কিছু কথোপকথন দেখি। ইউ সি, আই উড লাভ টু ভিজিট হাওয়াই সামডে, আমি হাওয়াই ভ্রমণ করতে চাই, বাট আই থিঙ্ক আই উড রাদার প্লে ইন দ্য স্নো, কিন্তু আমি মনে করি যে আমি বরং স্নোতে খেললে বরং ভালো হবে। রেন্ট a nice little cabin and drink hot chocolate by the fire. Does not that sound nice? তাহলে আমরা দেখি এখানের মধ্যে এখন এই পিঙ্ক কালারের বলতেছে, ও নেভার মাইন্ড, আই উড রাদার গো টু হাওয়াই দেন কলোরাডো, আমি বরং হাওয়াই গেলে মনে ভালো হবে কলোরাডো যাওয়ার থেকে। তাইলে এখানে আমরা প্রেফারেন্স বোঝানোর জন্য উড রাদারটা ব্যবহার করলাম। তাহলে প্রেফারেন্স কেমন প্রকাশ করতে পারি, আই প্রেফার স্নোবোর্ডিং টু সার্ফিং, আমি সার্ফিং এর তুলনায় স্নোবোর্ডিংটা বেশি পছন্দ করি। তাহলে প্রেফার টু ব্যবহার করে আমরা প্রেফারেন্স বুঝাতে পারি। বেটার দেন ইউজ করে আমরা প্রেফারেন্স বুঝাতে পারি, আই লাইক দ্য স্নো বেটার দেন দ্য ওয়াটার, আমি পানির চেয়ে আমি তুষার পছন্দ করি। তো সমুদ্রে না যায়, আমি এমন কোনো দেশে যেতে চাই যেখানে স্নো পড়ে। আই লাইক ওয়ার্ম ওয়েদার বেটার দেন কোল্ড ওয়েদার, আমি কোল্ড ওয়েদার থেকে আমি ওয়ার্ম ওয়েদার পছন্দ করি। তাহলে বেটার দেন ব্যবহার করে আমরা প্রেফারেন্স বুঝাতে পারি। এখন আর কি আমরা বুঝাতে পারি, রাদার দেন দ্বারা, উড রাদার দেন দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে আই উড রাদার প্লে ইন দ্য স্নো, আমি স্নোতে খেললে বরং ভালো হবে, হ্যাঁ, আমি বরং স্নোতেই বরং খেলা উচিত, মানে আমি হচ্ছে যে স্নোতে খেলাটা পছন্দ করি। আইড রাদার গো টু হাওয়াই দেন কলোরাডো, আমি কলোরাডো না যাই হাওয়াই গেলে ভালো হবে, তার মানে আমি হাওয়াই যেতে পছন্দ করি কলোরাডো না গিয়ে। আমরা চাইলে এই উড রাদার যুক্ত সেন্টেন্সকে প্রশ্নবোধক বাক্য বানানোর জন্য উডটাকে সামনে আনতে পারি। উড ইউ রাদার গো টু কলোরাডো আর হাওয়াই, যে তুমি কলোরাডো নাকি হাওয়াই কোনটা যেতে পছন্দ করবা, কোনটা বেশি প্রেফারেন্স তোমার। তাইলে উড রাদার ব্যবহার করে আমরা দুটা জিনিসের মধ্যে প্রেফারেন্স আমরা শো করতে পারি। আর প্রেফারেন্স শো করার জন্য যে দুজনের মধ্যে প্রেফারেন্স শো করবা, সেই দুজন যদি উল্লেখ করো তাহলে তুমি দেন ব্যবহার করবা, আই উড রাদার গো টু হাওয়াই দেন কলোরাডো, কলোরাডো থেকে আমি হাওয়াই যেতে বরং বেশি পছন্দ করবো। আর যদি যাদেরকে কম্পেয়ার করতেছে ওরা উল্লেখ নাই, তাহলে আই উড রাদার প্লে ইন দ্য স্নো, আমি স্নোতে খেললে ভালো হবে। তাহলে দুটা কাজের উল্লেখ নাই, যে আমার আমার একটা কাজে শুধু উল্লেখ আছে যে স্নোতে বরং খেললে বরং আমার ভালো লাগবে, আমি বেশি পছন্দ করবো স্নোতে খেলতে, তো সেখানে দেনের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, শুধু আমরা উড রাদার ব্যবহার করছি। উড রাদার দ্বারা আমরা প্রেফারেন্স আমরা বুঝাইতে পারি। তাহলে আমরা প্রেফারেন্স বোঝানোর জন্য প্রেফার টু, বেটার দেন, উড রাদার যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওকে, আই উড রাদারের কন্ট্রাকশন ফর্মে আমরা এখানের মধ্যে শুধুমাত্র আই অ্যাপোস্ট্রফি ডি দ্বারা উড রাদার, আইড রাদার গো টু হাওয়াই দেন কলোরাডো, এরকম আমরা কন্ট্রাকশন ব্যবহার করতে পারি। আমরা চাইলে উডটাকে সামনে এনে প্রশ্নবোধক বাক্য বানাইতে পারি। এখন আসি আমরা উড রাদার ইউজটা আসলে বুঝছি কিনা। এখানে তোমার আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু প্রশ্ন করতেছি যে সে কি একলা ট্রাভেল করতে পছন্দ করে নাকি বন্ধুদের সাথে। তাহলে তাকে আমরা জিজ্ঞেস করতে পারি, উড ইউ রাদার ট্রাভেল এলোন অর উইথ ফ্রেন্ডস, যে তুমি কি একলা ট্রাভেল করতে পছন্দ করো নাকি বন্ধুদের সাথে। এখন আমরা ওকে জিজ্ঞেস করতেছি যে তুমি কি বাসায় খাইতে পছন্দ করো নাকি বাইরে খাইতে পছন্দ পছন্দ করো, উড ইউ রাদার কুক এট হোম অর ইট আউট, যে তুমি কি আসলে বাসায় খাবা নাকি তুমি বাইরে খাবা, তো কোনটা বরং তোমার জন্য ভালো হবে, কোনটা বেশি পছন্দ করো তুমি। এখন সে উত্তর দিচ্ছে 1 নম্বর সেন্টেন্সে, সে বলতেছে যে আইড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে ঘুরতে বরং পছন্দ করি, দেন ট্রাভেল এলোন, একলা ট্রাভেল করার থেকে। এখন এটা তার কি বোঝাচ্ছে আসলে, আইড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস দেন ট্রাভেল এলোন, এটা কি বোঝাচ্ছে যে আইড রাদার নট ট্রাভেল উইথ ফ্রেন্ডস নাকি আইড রাদার নট ট্রাভেল এলোন, কোনটা বোঝাচ্ছে এখানের মধ্যে।
সে বলছে আই উড রাদার ট্রাভেল উইথ ফ্রেন্ডস দেন ট্রাভেল অ্যালোন। আমি বরং বন্ধুদের সাথে ট্রাভেল করতে পছন্দ করবো দেন ট্রাভেল অ্যালোন। কোনটা, আই উড রাদার নট ট্রাভেল উইথ ফ্রেন্ডস নাকি আই উড রাদার নট ট্রাভেল অ্যালোন? তাহলে আমরা উড রাদারের সাথে নট যুক্ত করে যে জিনিসটা আমাদের প্রেফারেন্স নাই, পছন্দ করি না, সেটা প্রকাশ করতে পারি। তাহলে উড রাদার দ্বারা প্রেফারেন্স, আর উড রাদার নট দ্বারা আমরা কোনো কিছু যেটা আমাদের পছন্দ না সেটা প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা এখানে তো শুধুমাত্র আমরা উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম এই নিয়মটা পড়লে হইতো, তাহলে সেন্টেন্স কেন পড়তেছি? উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, এক লাইন বললে তো হয়ে যায় প্রিলির ক্ষেত্রে। তাহলে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। সেন্টেন্স পড়ে কি লাভ হবে তোমরা, তোমাদের কি লাভ হবে? তোমাদের কোনো লাভ হবে না যদি তুমি ব্যবহার না করো। তাহলে তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে তুমি যখন ক্লাসটা যখন রিভিউ করবা তখন তুমি খাতার মধ্যে এরকম সেন্টেন্স লিখতে পারো কিনা, উড রাদার দিয়ে তুমি সেন্টেন্স লিখতে পারো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে হচ্ছে এগুলো প্র্যাকটিস করার দরকারটা কি, এগুলো আমি এমনিই পারবো। তুমি সচিন তেন্ডুলকারকে কেউ চিনো নি? ও কি নেট প্র্যাকটিস করতো না করতো না? সচিন কি নেট প্র্যাকটিস করতো না করতো না? ধরো তোমার পরের দিন ম্যাচ আছে, নেট প্র্যাকটিস কি করতো না করতো না? বাংলাদেশ টিমের প্লেয়াররা হয়তো শপিং টপিং করে ওরা খেলার আগে, কিন্তু যারা বিশ্বসেরা খেলোয়াড় ওরা প্র্যাকটিস করে না নেট প্র্যাকটিস? দরকার কি, উনি কি ক্রিকেট খেলা পারে না? সচিন কি ক্রিকেট খেলা পারে না? ঠিক ব্যাটিং কি পারে না? সে ভুলে গেছে ব্যাটিং, নেট প্র্যাকটিস কেন করে তাহলে? তোমরা অনেকে প্র্যাকটিসের গুরুত্বটা বুঝো না তো ভাই, এটা কেন প্র্যাকটিস করতে, আমি তো এমনি পারি, আমি তো অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা, মেসি কি প্র্যাকটিস করে? তোমাদের কি ধারণা মেসি কি প্র্যাকটিস করতে হয়? মেসি কি প্র্যাকটিস করা লাগে না? প্র্যাকটিস করা লাগে না? খেলাকে প্র্যাকটিস করে রেগুলার না করে না? কেন ওকে ফুটবল খেলা পারে না? ওকে ফুটবল, তার মানে ও ফুটবল খেলা পারে না মনে হয়, কেন প্র্যাকটিস করতে হয়? পারে না? শুনো, প্র্যাকটিস করলে যেটা হয় আমাদের ব্রেনের নিউরনের মধ্যে যে কানেকশন গুলো আছে সেই কানেকশন গুলো অনেক মজবুত হয়। আমাদের ব্রেনের মধ্যে নিউরনের মধ্যে যে কানেকশন আছে সেই কানেকশন গুলো অনেক স্মুথ হয়। আমাদের নিউরো ট্রান্সমিটারের মধ্যে যে ফ্লোটা, সেই ফ্লোটা অনেক স্মুথ হয় এবং আমাদের মোটর মেমোরি ডেভেলপ করে তখন। আমাদের এই যে আমাদের যে ব্রেন আছে, আমাদের ব্রেনকে আমাদের এই যে আমাদের আল্লাহ পাক যেটা মগজ দিছে, এই মগজটা তুমি যদি বেশি বেশি ব্যবহার করো, এই যে মগজ দিছে আল্লাহ পাক এখানের মধ্যে, এই মগজের ভিতরে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে এই মগজের ভিতরে দেখা যাচ্ছে না ভিডিও, দেখা যাচ্ছে হ্যাঁ, এই যে মগজ দিছে আল্লাহ পাক এখানের মধ্যে, এখানে কোটি কোটি নিউরন আছে। যত বেশি প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস করা হবে, দেখো আমাদের যে ডিপ যে লার্নিংটা থাকে, মেমোরি যেটা, সেটা আমাদের ব্রেনের মধ্যে হিপ্পোক্যাম্পাস নামে একটা জায়গা আছে অনেক ভিতরে, ভিতরে আমাদের হিপ্পোক্যাম্পাস নামে জায়গা আছে। সেই ভিতরের আমাদের যে হিপ্পোক্যাম্পাস জায়গাটা আছে সেই ডিপে থাকে আমাদের ডিপ মেমোরি যেগুলো। হ্যাঁ, এখন তোমার ইউজেবল মেমোরি থাকে ব্রেনের সামনে বাড়ে, এটা হলো ফ্রন্টাল লোব বলে, এটা বলে ফ্রন্টাল লোব। হ্যাঁ, সামনে থাকে ফ্রন্টাল লোব থাকে তোমার। এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ইউজেবল মেমোরি বাড়বে। এই ইউজেবল মেমোরিটা তোমার নিত্য নৈমিত্তিক জীবনে বেশি প্রয়োজন হবে। সচিন তেন্ডুলকর ব্যাটিং পারে, এরপরে তাকে প্র্যাকটিস করতে হয়। লিওনেল মেসি খেলা পারে, এরপর তাকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে তার রিফ্লেক্সটা থাকবে না। আর যারা বুঝতে পারো না প্র্যাকটিস গুরুত্বটা কি, আরেকটা এক্সাম্পল দিই তোমার, এই যে আমরা কিবোর্ড যে চাপি, কিবোর্ড যে চাপি আমরা, প্রথম দিকে আমাদের সবারই লিখতে অনেক টাইম লাগে, এরপরে যত বেশি প্র্যাকটিস করবো তত দ্রুত লিখতে পারি। ঘটনা ঠিক কিনা? কেন আমরা কিবোর্ড তো চিনি, যে এ এস ডি এফ এল কে জে এইচ, হ্যাঁ, কিউ ডব্লিউ আর টি, আমরা যদি দেখি দেখি চিনি। আমরা প্র্যাকটিস করি কেন? যাতে করে আমরা স্পিডে লিখতে পারি। বুঝতে পারছো? আমি যতই বলি না কেন, তোমরা বেশিরভাগই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা তুমি যুক্তি দিবা যে হচ্ছে যে ভাই এগুলো আসলে এগুলো তো সোজা, এগুলো তো প্র্যাকটিস করার কি আছে। কারণ আমি বলি যে সচিন টেন্ডুলকার কাছে ক্রিকেট খেলা সোজা, তো ও প্র্যাকটিস করে কেন তাহলে? হ্যাঁ? মেসি প্র্যাকটিস করে কেন? ওদের কাছে ফুটবল খেলা তো সোজা। এখন পড়াশোনা যা পড়াচ্ছে এটা তো সোজা, আমরা জানি এগুলো খুবই সোজা সোজা জিনিস। সোজা হইলেও তুমি যদি এগুলো প্র্যাকটিস যদি না করো, সেন্টেন্স যদি মেক না করো, তোমার হাত দিয়ে আসবে না, এগুলা বাক্য আসবে না, তুমি জিন্দিগিতে লিখতে পারবে না। এমনি তুমি গ্রামার রুলস পারবা। এই যে বেশিরভাগ লোকজন গ্রামার রুলস পারে কিন্তু বাক্য পয়দা করতে পারে না। কেন বাক্য পয়দা করতে পারে না? প্র্যাকটিস করে না যেগুলো, সেই জন্য। এখন আসো আমরা অতীত নিয়ে একটু দুঃখ প্রকাশ করবো। উচিত নিয়ে অনেকক্ষণ আমরা দিলাম, আমরা এখন তোমাদের জ্ঞান দিলাম, এখন আমরা দুঃখ প্রকাশ করি। চলো, এক্সপ্রেসিং রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অতীতকালে
কোনো কিছু নিয়ে আমরা যদি হতাশা প্রকাশ করতে চাই, রিগ্রেট প্রকাশ করতে চাই, করা উচিত ছিল কিন্তু করি নাই, সেটা প্রকাশ করতে চাই, তাহলে আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবো। সেন্টেন্স দেখি। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, সো আই ডিসাইডেড টু গো ফর হাইক। এমিলি ও একটা হাইকিং করার সিদ্ধান্ত নিচ্ছে। এখন ও বললো আই গট লস্ট, সে হারাই গেছে। আই ফরগট মাই ম্যাপ, আমি আমার ম্যাপটা হারিয়ে ফেলছি। আই ডিডন্ট ব্রিং মাই ফোন, আমার ফোনটা আমি আনি নাই। এখন ইন রিয়েলিটি হচ্ছে এমিলি এমিলি বলতেছে আই ফরগট মাই ম্যাপ, আই ডিডন্ট ব্রিং মাই ফোন, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। এটা হচ্ছে ইন রিয়েলিটি। এখন এমিলি দুঃখ প্রকাশ করবে। কেন দুঃখ প্রকাশ করবে? শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর রিয়েলিটিতে যা যখন দুঃখ প্রকাশ করবে, রিগ্রেট করবে, তার উল্টাটা হবে। বাস্তবতা হচ্ছে আই ফরগট মাই ম্যাপ, এখন সে দুঃখ প্রকাশ করবে। আই শুড নট হ্যাভ ফরগটেন মাই ম্যাপ, আমার ম্যাপটা ভুলে যাওয়া ঠিক হয় নাই। আই ডিডন্ট ব্রিং মাই ফোন, ফোনটা আমি আনি নাই। তাইলে এখন দুঃখ প্রকাশ করবে। আই শুড হ্যাভ ব্রট মাই ফোন, আমার ফোনটা আনা উচিত ছিল। বাস্তবতা হচ্ছে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, আমি প্রিপেয়ার ছিলাম না। আর দুঃখ প্রকাশ হচ্ছে আই শুড হ্যাভ বিন প্রিপেয়ার্ড, আমার প্রিপেয়ার হওয়া উচিত ছিল। তাইলে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা আমরা অতীতকালের কোনো কিছুর জন্য রিগ্রেট প্রকাশ করতে পারি। এবং রিয়েলিটিতে যা দুঃখ প্রকাশ করলে তো উল্টাটা হবে। বাস্তবতা হলে ম্যাপটা ভুলে গেছি, দুঃখ প্রকাশ হলে ম্যাপটা ভুলে যাওয়া উচিত হয় নাই। বাস্তবতা হচ্ছে ফোনটা আনি নাই, আর দুঃখ প্রকাশ হচ্ছে ফোনটা আনা উচিত ছিল, শুড হ্যাভ ব্রট মাই ফোন। ওকে, এখন এমিলি সেই হচ্ছে ওর অ্যাঙ্কেলটা টুইস্ট করে ফেলছে। আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল, ওর পা মচকায় গেছে। আই ওর দ্য রং শুজ, আমি ভুল জুতা পড়ছিলাম। এখন দুঃখ প্রকাশ করবে। তাহলে বাস্তবতা হচ্ছে ও আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল, আই ওর দ্য রং শুজ, এবং ইট ওয়াজ এ মিস্টেক। আর দুঃখ প্রকাশ কি করবে? সে দুঃখ প্রকাশ করবে আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। বাস্তবতা হচ্ছে আই ওর, ওয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওর হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন। তাহলে বাস্তবতা হচ্ছে আই ওর দ্য রং শুজ, আমি রং শু পড়ছিলাম। আর দুঃখ প্রকাশ হচ্ছে আই শুড হ্যাভ ওর্ন হাইকিং বুটস, আমার হাইকিং বুট পরা উচিত ছিল। মাই সিস্টার হ্যাড অ্যাডভাইসড মি, আমার বোন আমারে বলছিল টু ওয়ার হাইকিং বুটস, আমার বোন আমার হাইকিং বুট পরতে বলছিল। আই শুড হ্যাভ ফলোড হার অ্যাডভাইস, আমি তার অ্যাডভাইস ফলো করা উচিত ছিল। তাহলে শুডের জায়গায় অট টু ব্যবহার করা যেতে পারে, আমরা জানি শুড এবং অট টু সেম। তাহলে আই অট টু হ্যাভ ফলোড হার অ্যাডভাইস, অথবা আই শুড হ্যাভ ফলোড হার অ্যাডভাইস, তার অ্যাডভাইস ফলো করা আমার উচিত ছিল। এখন তোমরা প্রত্যেকে তোমাদের জীবনে যেটা করা উচিত ছিল একটা জিনিস, এরকম একটা সেন্টেন্স লিখো। অতীতকালে একটা জিনিস করা উচিত ছিল, তোমরা করো নাই, এখন দুঃখ প্রকাশ করতে অতীতকালের জন্য। অতীতকালে একটা জিনিস করা উচিত ছিল, তুমি করো নাই, এখন তুমি দুঃখ প্রকাশ করো। আর গুগল মিট তুমি হচ্ছে যে খাতা দুঃখ প্রকাশ করো, দুঃখ প্রকাশ করো যে আমাদের জুমে জয়েন করা উচিত ছিল। সবাই কমেন্টে একটু দুঃখ প্রকাশ করো। শুড হ্যাভ ডান মাই ডিউটি, আমার ডিউটি করা উচিত ছিল। শুড হ্যাভ ফাউন্ড পিটুয়ে বিফোর, পিটু আগে বলতে ছিল। শুড হ্যাভ বিন মোর সিরিয়াস, ওকে আই অট টু হ্যাভ স্টাডিড, শুড হ্যাভ বিন মোর সিরিয়াস, ওকে আই শুড হ্যাভ কন্টিনিউড ফুটবল, ওকে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কুড হ্যাভ দ্বারা রিগ্রেট বোঝায় না, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা অতীতকালে কোনো কিছুর পসিবিলিটি বোঝায়। রিগ্রেট হচ্ছে যে শুড হ্যাভ ওয়াজ তুফান দেখো ছিল। হ্যাঁ তুফান, আমি ট্রেলারটা দেখছি, খুব ভালো লাগছে, ভাবতেছি দেখবো। উই শুড হ্যাভ প্র্যাকটিসড, শুড হ্যাভ ওয়াটার্ড মাই প্ল্যান, আমার প্ল্যান গুলো আমাকে পানি দেওয়া উচিত ছিল, আমি পানি দেই নাই, সেজন্য প্ল্যান গুলো মারা গেছে। ভেরি গুড। শুড হ্যাভ কমপ্লিট হবে না, কমপ্লিটেড, শুড হ্যাভ কমপ্লিটেড। শুড হ্যাভ স্টাডিড, শুড হ্যাভ রেড, বাংলা ইংলিশ জিকে। শুড হ্যাভ অ্যাভয়েডেড, ওকে আই শুড নট হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার, ভালোবাসায় পড়ে গেছে, হারে, ঠিক আছে, দুঃখজনক ব্যাপার। শুড নট হ্যাভ ইউজড হবে ভাইয়া, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা অতীতকালের কোনো কিছুর জন্য রিগ্রেট প্রকাশ করা হয়। শুড হ্যাভ জয়েন্ট, ওকে জয়েন হবে না, জয়েন্ট হবে। শুড হ্যাভ ম্যারিড হার, বিয়ে করা উচিত ছিল। ভালোবাসা নিয়ে রিগ্রেট করার কিছু না, আসলে তো এক্সপিরিয়েন্স লাইফের একটা, রিগ্রেট করার কিছু নাই। শুড হ্যাভ নট না, শুড কি লিখছে, আই শুড নট হ্যাভ হবে, শুড নট হ্যাভ ম্যারিড। যদি নট লাগাতে চাও তাহলে শুড নট এর পরে নট লাগাবা, শুড হ্যাভ নট না। হ্যাড বেটার একসাথে, সেজন্য হ্যাড বেটারের পরে নট লাগাইছে, হ্যাড বেটার নট, হ্যাড নট বেটার হয় না। কিন্তু শুড হ্যাভ এর সাথে যদি নট লাগাও মাঝখান দিয়ে লাগাবা, শুড নট হ্যাভ ম্যারিড,
বিয়ে করা উচিত হয় না, হ্যাঁ কি বলো? ওর বিয়ে করানো উচিত হয় না। যারা বিয়ে করছে ওরা কয় যে আমার বিয়ে করা উচিত হয় না, আর যারা বিয়ে করে নাই ওরা কয় আমার বিয়ে করা উচিত ছিল। কি একটা দুঃখজনক পরিস্থিতি না? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন যেটা তোমরা দুঃখ প্রকাশ করতেছো অতীতকালের জন্য, ওটা নিজের ভুল যেটা করছো, যেটা হয়ে গেছে সেটা এখন আর ভুল নিয়ে তুমি যে পড়াশোনা যেটা করো নাই, সেই পড়াশোনাটা এখন শুরু করো। নতুন কোনো স্বপ্ন দেখার জন্য, যাদের যাদের মনে হয় যে আমার কার মনে হয়, আমার বয়স 29 বছর হয়ে গেছে, এখন আমি পড়াশোনা করি না এতদিন, এখন কি হবে? তুমি চিন্তা করো তাহলে, ধরো 2 বছর পরে তোমার বয়স 31, 2 বছর পরে তোমার বয়স 31, তুমি এখনো পড়লে না, তো তখন তুমি আরো লসে থাকবা। বরং এখন পড়া শুরু করলে 31 বছর বয়সে তোমার একটা কিছু একটা হবে তোমার, হ্যাঁ, তাহলে কোনো লাভ হবে তোমার। কিন্তু তুমি করলা না, করে আসলে আফসোস করলা, হাই হে কি হবে, হাই হে কি হবে, এতদিন করে না কেন, বা এতদিন করে না কেন, এটা আফসোস না করে এখন তুমি শুরু করে দাও, হ্যাঁ? শুরু করলে অন্তত কিছু একটা হবে। এখন এমিলিয়ার কি আকাম গুলো দেখি তো। আই ট্রাই টু হাইক ডাউন দ্য মাউন্টেন এন্ড আই ফেল। আমি হাইক করে নিচে নামতে চাইছিলাম এবং আমি পড়ে গেছিলাম। হোয়াট শুড আই হ্যাভ ডান, আমার কি করা উচিত ছিল? আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, আমার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। আই শুড নট হ্যাভ গন ডাউন দ্য মাউন্টেন, আমার মাউন্টেন নিচে যাওয়া উচিত হয় নাই। তাইলে আমরা অতীতকালে কোনো কিছু করতে পারি নাই, করা উচিত ছিল, সেটার জন্য রিগ্রেট প্রকাশ করতেছি। করার জন্য শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা শুড হ্যাভ এর সাথে যে নট লাগাই, নটটা মাঝখান দিয়ে বসাবো, শুড নট হ্যাভ। কিন্তু হ্যাড বেটারের মধ্যে কিন্তু নটটা পরে লাগাইছিলাম, কিন্তু শুড হ্যাভ এর সাথে মাঝখান দিয়ে লাগাবো। হোয়াট শুড আই ডু নেক্সট টাইম, আমার ভবিষ্যতে কি করা উচিত? আই শুড প্রবাবলি বি মোর প্রিপেয়ার্ড। তাহলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম, আই শুড প্রবাবলি বি মোর প্রিপেয়ার্ড, আমার ভবিষ্যতের জন্য আরো বেশি প্রিপেয়ার হওয়া উচিত হবে। তাহলে অতীতকালের জন্য রিগ্রেট করা ডান। এখন আসো অতীতকালে আমরা জন্য এতক্ষণ যা পড়লাম একটু রিভিউ করি। মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অতীতকালে কোনো কিছু আমরা একদম খুব সার্টেন, 99% সার্টেন, নিশ্চিত আমরা, এরকম ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। অতীতকালে কোনো কিছু করা উচিত ছিল, করি নাই, এখন আমরা রিগ্রেট করতেছি, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর অতীতকালে কোন একটা কাজ করতে বাধ্য হয়েছিলাম, সেন্স অফ অব্লিগেশন, বাধ্য হয়েছে করতে, হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি বুঝতে পারি এখন আমরা আনসার দিতে পারবো। এখানে এমিলির বন্ধু জেক, ও কিছু মোমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল, কারণ ওর একটা প্রাইভেট ফোন কল আসছিল। তাইলে আই ড্যাশ স্টেপ অ্যাওয়ে ফর এ মুভমেন্ট বিকজ আই ড্যাশ টেক আ প্রাইভেট ফোন কল। তুমি এখানের মধ্যে আমাদের অপশন এ তে তুমি প্রথমটার মধ্যে কোন, এবিসি থেকে কোনটা বসাবা? প্রথমটার মধ্যে তুমি এবিসির মধ্যে তুমি কোনটা বসাবা বলো? প্রথমটার মধ্যে এবিসি থেকে কোনটা বসাবো অপশন? কাউন্টে লেখো। আই ড্যাশ স্টেপ অ্যাওয়ে, প্রথমের মধ্যে কি বসাবা? কে বলছো সি, কে বলছো বি? আচ্ছা, ফর এ মুভমেন্ট বিকজ আই ড্যাশ টেক এ প্রাইভেট ফোন কল, দুইটার মধ্যেই বি, দুইটার মধ্যেই বি। আই হ্যাড টু স্টেপ অ্যাওয়ে, আমাকে কিছু মুহূর্তের জন্য বাইরে যেতে হয়েছে, বিকজ আই হ্যাড টু টেক এ প্রাইভেট ফোন কল, কারণ আমাকে একটা প্রাইভেট ফোন কল ধরতে হয়েছিল, আমাকে বাইরে যাইতে হয়েছিল, প্রাইভেট ফোন কল ধরতে হয়েছিল, দুটার মধ্যে বি, হ্যাড টু। ওকে, আমি এখন পরের এক্সাম্পলে আসি, দুটো হ্যাড টু। তাহলে অতীতকালে কোনো কিছু অব্লিগেশন যদি প্রকাশ করি, হ্যাড টু প্লাস ভার্ব বেস ফর্ম। এর পরেরটা উত্তর দাও। সে ড্যাশ লেফট হার ওয়ালেট আনঅ্যাটেন্ডেড, ওর ওয়ালেটটা সে আনঅ্যাটেন্ডেড রাখে গেছে, রাখে যাওয়ার কারণে এটা চুরি হয়েছে। এখন চুরি হয়েছে, এখন তাহলে আমরা কি বলবো? শি শুড নট হ্যাভ লেফট হার ওয়ালেট আনঅ্যাটেন্ডেড, ওর ওয়ালেটটা আনঅ্যাটেন্ডেড রাখা যাওয়া ওর উচিত হয় নাই, না করলেও এটা চুরি হতো না, এটা শুড নট হ্যাভ। ওকে, চোর আইসা ওর ওয়ালেটটা চুরি করে নিয়ে গেছে। এখন সে দেখলো যে চোর ওয়ালেটটা চুরি করতে আছে, কেক খাইয়ে গেছে, ওর এখানে কেক ছিল, কেকটা খাইয়ে চলে গেছে। সেখান থেকে নিশ্চিত হয়েছে যে থিপটা, ও অবশ্যই সে হচ্ছে যে ক্ষুধার্ত ছিল। কি বলবে? দ্য থিফ। অতীতকালে কোনো কিছু হইছে, এই ব্যাপারে আমরা 99% সার্টেন, একদম হইছে, আমরা নিশ্চিত, মোটামুটি একদম ভুল নাই কোনো, একদম।
এরকম ক্ষেত্রে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য থিফ মাস্ট হ্যাভ বিন রিলি হাংরি, যে ও অবশ্যই অত্যন্ত ক্ষুধার্ত হয়ে থাকবে। অতীতকালের কোনো কিছু আমরা ডিডিউস করব, আমরা ইনফার করব, আমরা মোটামুটি নিশ্চিত, আমরা সার্টেন, যুক্তি আছে, প্রমাণ আছে, যুক্তি প্রমাণ আছে, এক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। সে মাস্ট হ্যাভ লেফট ইন এ হারি, সেটা তাড়াহুড়োর উপরে ছিল। তাহলে আমরা দেখলাম যে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অতীতকালে কোনো কিছু ঘটছে আমরা একদম নিশ্চিত, এভিডেন্স আছে, প্রমাণ আছে, এক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার আমরা করছি। মনে রাখতে হবে মাস্ট প্লাস বেস ফর্ম যদি দেই তাহলে প্রেজেন্ট টেন্সের কোনো কিছু নেসেসিটি বোঝাই, যেমন ইউ মাস্ট ক্যাচ দ্য থিফ, তোমার চোরটাকে ধরতে হবে, তোমার চোরটাকে ধরতে হবে। কিন্তু মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল এটা কোনো নেসেসিটি বোঝায় না, এটা অতীতকালে কোনো কিছু নিশ্চিত ভাবে হইছে এটা বোঝানোর জন্য। তাহলে দেখলাম আমরা মাস্ট প্লাস বেস ফর্ম, মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থ আকাশ পাতাল ব্যবধান, অর্থের মধ্যে কোনো মিল নাই, তো এটা দুই রকমের জিনিস। তাহলে আমরা যদি সামারি করি, হ্যাড টু প্লাস বেস ফর্ম, হ্যাড টু প্লাস বেস ফর্ম এটা হচ্ছে অতীতকালে কোনো কিছু করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, লজিক্যাল কনক্লুশন, রাইট। কারণ অতীতকালে কোনো কিছু হয়েছে যে আমরা কনফার্ম কিভাবে, আমার লজিক লাগবে না, নাহলে আমরা কনফার্ম হয়েছে। তাহলে যে হ্যাড টু টেক এ প্রাইভেট ফোন কল, একটা ফোন কল ধরতে ছিল, এখন হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে যদি নেগেটিভ করতে চাও, আরেকবার বলি, এই খুব খেয়াল করে, হ্যাড টু প্লাস বেস ফর্ম, যেমন শুড হ্যাভ, এটাকে নেগেটিভ করতে হলে মাঝখানে নট লাগাই দিচ্ছ, তাইলে হ্যাড টু প্লাস বেস ফর্ম যদি নেগেটিভ করতে চাও, তাইলে আমরা যদি বলি যে হ্যাড নট টু টেক এ প্রাইভেট ফোন কল, হবে না? ওরে প্রাইভেট ফোন কলটা ধরতে হয় নাই, ইয়েস অর নো, সঠিক নাকি রং? যে হ্যাড নট টু টেক এ প্রাইভেট ফোন কল, যে হ্যাড নট টেক এ প্রাইভেট ফোন কল বললে কি হবে নাকি হবে না? হ্যাড নট টু টেক বললে হবে নাকি হবে না? হ্যাড নট টু টেক বললে কিছু নাই আসলে, হ্যাড নট টু টেক বললে হবে না। তুমি হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নেগেটিভ করতে চাও, তাইলে এই হ্যাডটাকে তুমি এখন নেগেটিভ করবা কি দিয়ে? ডিডেন্ট দিয়ে। আমরা জানি যে ইউজুয়ালি ডিডেন্ট আমরা ইউজ করি সিম্পল পাস্টের কোনো কিছুকে নেগেটিভ করে, তাই না? ডিডেন্ট আর এটা হয়ে যাবে হ্যাভ, তাহলে হয়ে যাবে ডিডেন্ট হ্যাভ টু। তা ডিডেন্ট হ্যাভ টু প্লাস বেস ফর্ম মানে হচ্ছে অতীতের কোনো কিছু করতে হয় নাই, বাধ্য হয় নাই, এটা বোঝাচ্ছি আমরা। এটা কমেন্টে লিখে তো অতীতের কোনো কিছু যে তোমার তুমি করতে বাধ্য হও নাই, এরকম মানে তোমার করা লাগে নাই, তোমার করা লাগে না, একটা সেন্টেন্স লিখো সবাই, ডিডেন্ট হ্যাভ টু দ্বারা একটা সেন্টেন্স লিখো সবাই, ডিডেন্ট হ্যাভ টু দ্বারা একটা সেন্টেন্স লিখো সবাই, অতীতকালে তোমার কোনো কিছু করে তুমি বাধ্য হও নাই বা করা লাগে নাই। ডিডেন্ট হ্যাভ টু মেক ডিনার ইয়েস্টারডে, কথা তোমার ডিনার করা লাগে নাই, আচ্ছা। ডিডেন্ট হ্যাভ টু ম্যারি হিম, ওকে তোমার বিয়ে করা লাগে নাই, আচ্ছা, ও তোমার জোর জবরদস্তি করে নাই। ডিডেন্ট হ্যাভ টু ক্যারি মাই ফ্যামিলি এক্সপেন্স, খুব ভালো, ফ্যামিলি এক্সপেন্স ক্যারি করতে হয় না। ডিডেন্ট হ্যাভ টু ডু মাই ডিউটি, তোমার ডিউটি করতে হয় না, খুব ভালো। ডিডেন্ট হ্যাভ টু আর্ন মানি ফর ফ্যামিলি, খুব ভালো, ফ্যামিলি আর্ন করতে হয় না। ডিডেন্ট হ্যাভ টু বাই সুইট, ওর করতে হয় নাই। I didn't have to do house chores until I was at my present. I didn't have to attend the meeting. মিটিং বসে থাকতে হয় নাই। Didn't have to play at any sport. ওর কোনো খেলাধুলা করতে হয় নাই। Didn't have to get married with পরিমণি। পরিমণি তোমার বিয়ে করতে হয় নাই। তুমি কি আকাম করছিলা? মানে ও জোর করছিল বিয়ে করার জন্য। তারপর বেঁচে গেছে, বিয়ে করা লাগে না, যে ঠিক আছে ভালো। Didn't have to go to study abroad. ওর বাইরে পড়তে যেতে হয় নাই। যদিও সবার সেন্টেন্স খুব মিনিংফুল হয় নাই, সবার গুলো মিনিংফুল হয় না, কিন্তু ইউজটা তোমরা শিখো অ্যাটলিস্ট, আস্তে ধরে যাবে মিনিংফুল। You don't have to take pressure for family, আমার ফ্যামিলি প্রেসার নিতে হয় নাই, ওকে। You have to go abroad, বিদেশ যেতে হয় নাই। You don't have to buy shirt, তোমার শার্ট কিনতে হয় নাই, আচ্ছা। Have to read in the 101st রুল পড়তে হয় না। You don't have to see বাংলাদেশ ক্রিকেট ম্যাচ, মানে ক্রিকেট ম্যাচ আমাকে দেখতে হয় নাই। I didn't have to miss PTO class. Didn't have to take pen, আমার পেন নিতে হয় নাই, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমাদের অতীতকালে কোনো কিছু আমার করা লাগে নাই, অতীতকালে কোনো কিছু করা লাগে নাই, এরকম বোঝানোর জন্য আমরা সেক্ষেত্রে হ্যাড নট টু বলে কিছু নাই, আমরা ইউজ করবো সেক্ষেত্রে ডিডেন্ট হ্যাভ টু। তাহলে দ্য ডিটেকটিভ ডিডেন্ট হ্যাভ টু লুক ভেরি হার্ড টু ফাইন্ড ক্লু, যে ডিটেকটিভ আইসা ওর বেশি ওর হচ্ছে যে ক্লুর দিকে তাকাইতে হয় নাই, ও বুঝা গেছে যে চোর খুব হাড়ির উপরে ছিল, কেক টেক খাই গেছে। এখন আসো, আমরা একটু আগে বলছিলাম যে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ব্যবহার করে অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা সার্টেন এটা বুঝাইতে পারি। আর মাস্ট হ্যাভ প্লাস
ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়াও আমরা আরেকটা ইউজ তোমাদের দেখাছিলাম, সেটা ছিল হ্যাড টু হ্যাভ। তাহলে আমরা যদি একটু স্লাইডটা যদি দেখাই তোমাকে, সেটা হচ্ছে যে তুমি মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যেরকম ব্যবহার করতে পারো, হ্যাড টু হ্যাভও ব্যবহার করতে পারো। মাস্ট হ্যাভ আর হ্যাড টু হ্যাভ সেম মিনিং দিবে, তবে হ্যাড টু হ্যাভটা একেবারে 100% নিশ্চিত, মানে একদম সন্দেহ নাই, একদম 100% নিশ্চিত। তাহলে হ্যাড টু হ্যাভ আরো বেশি স্ট্রঙ্গার। হ্যাড টু হ্যাভ মানে একদম অলমোস্ট 100%। দ্য থিফ হ্যাড টু হ্যাভ বিন হাংরি, ও একদম মানে ক্ষুধার্ত যে আমি একদম কনফার্ম, কারণ ও কেক খাইছে। এতক্ষণ আমরা মুডাল নিয়ে পড়াশোনা করলাম, চলো আমরা মুডালটা যদি বুঝি, আমরা হচ্ছে এখন সেমি মুডালটাও একটু বুঝতে চেষ্টা করি। সংজ্ঞা মুখস্থ করতে হবে না, ইউজটা জানলেই হবে। সেমি মুডাল কি জিনিস তোমার মুখস্থ করতে হবে না, শুধু ইউজটা জানো। সেমি মুডাল গুলোকে বলা হয় সিউডো মুডাল বা কোয়াসি মুডাল। কোয়াসি মানে হাফ, অর্ধেক মুডাল। এগুলো হচ্ছে যে মুডাল ভার্বের কিছু ক্যারেক্টারিস্টিক শো করে এবং মেইন ভার্বের ক্যারেক্টারিস্টিক শো করে। মুডাল ভার্বের ক্যারেক্টারিস্টিক আবার কি জিনিস, একটা তো বুঝছি নট লাগায় এগুলোকে নেগেটিভ বানানো যায়, এটা নট লাগাই দিলে হয়। আরো কিছু বৈশিষ্ট্য মনে হয় আছে, একটু পড়ে দেখি এগুলো। তাইলে সেমি মোডাল গুলো অব্লিগেশন, নেসিটি, অ্যাডভাইস, চ্যালেঞ্জ, অতীতকালে কোনো কিছু এক্সপ্রেস করে। দেখি এরকম কি কি আছে। তাইলে অট টু, হ্যাড বেটার, ডেয়ার, নিড, ইউজ টু, হ্যাভ টু, এগুলো আমরা মোডালের মধ্যে ব্যবহার করছি, এগুলো মোডাল হিসেবে ইউজ হইতে পারে, আবার এগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। মেইন ভার্ব হিসেবে কিছু বৈশিষ্ট্য থাকে এগুলোর মধ্যে, সরি মানে ইউজ হইতে না, এগুলোর মধ্যে মোডালের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, এদের মধ্যে মেইন ভার্বের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। তো তুমি সেই মডেলের সংজ্ঞা মঙ্গা এগুলো মুখস্থ করতে হবে না, তুমি মূলত শিখতে হবে এদের ব্যবহারটা কি। তাহলে আমরা আমাদের ক্লাসের শুরুতে বলছিলাম অট্ট মানে হচ্ছে শুড, অট্ট অর্থ হলো শুড। আরেকটা কথা বলছিলাম, অট্ট ব্যবহার করি আমরা মূলত কনভারসেশনাল ইংলিশে, শুড ইউজ করি আমরা ফর্মাল ইংলিশে। তোমরা যারা সিনেমা দেখো দেখবে সিনেমাতে খুব অট্ট ব্যবহার করে, কিন্তু আমরা লিখি না খুব অট্ট একটা। যেমন দে অট টু বি ভেরি অ্যাংরি অ্যাবাউট দি ডিসকর্ড, ওরা এই ডিসকশন ওরা খুবই ওরা অ্যাংরি হওয়া উচিত। এই অট টু বি ভমিটিং আফটার ড্রিঙ্কিং 9 বোতল অফ ওয়াটার, তুমি 9 বোতল তুমি হচ্ছে যে পানি খায় তোমার হচ্ছে বমি করা উচিত। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের অট টু হচ্ছে এমন একটা মোডাল ভার্ব যেটার সাথে কি থাকে, টু থাকে, এবং আমরা সাবজেক্টের যে পার্সন হোক না কেন আমরা সেম অট টু ব্যবহার আমরা করতে পারি। হেড ব্যাটার কখন ব্যবহার করি আমরা, হেড ব্যাটার দুটাই রুল ইউজ আমরা এখানে রাখছি। দেখো আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার টক টু দা প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপালের সাথে কথা বলা উচিত, তোমার প্রিন্সিপালের সাথে কথা বলা উচিত, কথা বললেই ভালো হবে, তোমার প্রিন্সিপালের সাথে কথা বললেই বরং ভালো হবে। কথা না বললে তোমার সমস্যা হবে, কথা বললে বরং তোমার ভালো হবে বা কথা বলা উচিত। এখন আমরা যদি বলি হি হ্যাড বেটার বি গন বাই নাও, হি হ্যাড বেটার বি গন বাই নাও, ওর এতক্ষণে চলে গেলে বরং ভালো হইতো। এখন আমরা দেখি যে হ্যাড বেটারের ইউজটার জন্য দুটো সেন্টেন্স একটু খেয়াল করো। একটা হচ্ছে হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, আর হলো হ্যাড বেটার বি ভার্বের পাস্ট পার্টিসিপল। দুটো স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা একটু দেখি, স্ট্রাকচারগুলো খেয়াল রাখলে তোমার অনেক লাভ হবে। হ্যাঁ, হি হ্যাড বেটার গো বাই নাও, ওর এখন গেলে বরং ভালো হবে, এটা একটা জাস্ট একটা সাজেশন, এটা অ্যাডভাইস, ওর গেলে বরং ভালো হবে। হি হ্যাড বেটার গো বাই নাও, এখন গেলেই ওর ভালো হবে, এটা তুমি একজনকে একটা সাজেশন দিচ্ছ, অ্যাডভাইস দিচ্ছ যে এই মুহূর্তে ভাই তুমি চলে যাও, তুমি এখন চলে যাও, তোমার চলে যাওয়াটা ভালো হবে। এবার আসো হি হ্যাড বেটার বি গন বাই নাও, দুটো সেন্টেন্স দেখতে মোটামুটি সিমিলার, দুটো সেন্টেন্স দেখতে মোটামুটি সিমিলার, তাহলে এদের মধ্যে কোনো নর্মাল এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখো হি হ্যাড বেটার বি গন বাই নাও মানে হচ্ছে দিস ইমপ্লাইজ দ্যাট হি শুড অলরেডি হ্যাভ লেফট, ওর চলে যাওয়া উচিত ছিল বাই দ্য প্রেজেন্ট টাইম, এন্ড দ্যাট দেয়ার মাইট বি কনসিকুয়েন্সেস আর প্রবলেমস ইফ হি হ্যাজ নট, যদি না যায় ওর সমস্যা হবে। কি জিনিসটা আমরা, এইটা হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে একটু কঠিন আছে, একটা জিনিসটা বুঝো। বর্তমানে আমি একজন উপদেশ দিচ্ছি ভাই তুমি যাওগা তাড়াতাড়ি, তুমি যাওগা, তুমি তাড়াতাড়ি যাও ভালো হবে তোমার জন্য, গেলে ভালো হবে তুমি যাওগা। এটা হচ্ছে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা বাজে সে আমার বাসা আসছে, আকাশে মেঘ, ও ওরে চলে যেতে আমি রিকোয়েস্ট করছিলাম, সে যায় নাই, আর রাত বাজে 9:30, অনেক বৃষ্টি আসছে। এবার ওরে কইতেছি আমি তোমারে নিয়ে আগে যেতে গেছিলাম, তুমি যাও নাই,
এখন বৃষ্টি, এই সমস্যা কি তোমার মধ্যে এখন? তাহলে হি হ্যাড বেটার বি গন বাই নাও মানে তোমার এতক্ষণে চলে যাওয়া উচিত ছিল, তুমি যাও নাই, এখন সমস্যার মধ্যে পড়ছো কারণ বৃষ্টি শুরু হয়েছে। অতীতকালে তুমি একটা জিনিস করো নাই, করলে ভালো হইতো। তাহলে হ্যাড বেটার বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে তোমার এখন করে ফেললে ভালো হবে। তুমি ভাই এখন যাও তাড়াতাড়ি, নাহলে আকাশে মেঘ বৃষ্টি আসবে, যাও তাড়াতাড়ি বাসে যাও। হ্যাড বেটার গো বাই নাও, এখন গেলে ভালো হবে। আর এটা তোমার তো কইছিলাম যাইতে, তুমি যাও না, এখন আসছে বৃষ্টি, বৃষ্টির কারণে তুমি এখন বাইরে কেমনে বেরোবা? তোমার সকাল সন্ধ্যা 7টা বলছিলাম তোমাকে যাইতে। বুঝছো কিনা এখন কমেন্টে লেখো। হি হ্যাড বেটার গো বাই নাও, ভাই আকাশে মেঘ তাড়াতাড়ি যাও ভাই, যে গেলে ভালো হবে তোমার। আর হি হ্যাড বেটার বি গন বাই নাও, তোমার মিয়া সন্ধ্যা 7টা যাইতে বলছিলাম, তুমি এখন যাও না, এখন আকাশে বৃষ্টি শুরু হয়েছে, তুমি যাও নাই। আই হ্যাড বেটার বি রিড বাই নাও, আমার এর মধ্যে পড়ে ফেললে ভালো হইতো, আমি পড়ি নাই, এখন না পড়ার কারণে আমার সমস্যা হয়ে গেছে। না থ্রেড দিচ্ছি মানে সমস্যা হয়েছে আর কি, তোমার যাইতে বলছিলাম মেয়ে তুমি যাও নাই। হ্যাঁ, সমস্যা হয়েছে একটু, তোমার করতে বলছিলাম তুমি যাও নাই, তুমি এখন তুমি এখন বৃষ্টির মধ্যে তুমি কেমনে বেরোবা? ওকে ঠিক আছে, বুঝলে ভালো, প্র্যাকটিস করতে করতে আরো বুঝবা। কিন্তু যে সমস্যা যেটা তোমাদের নিয়ে সেটা হচ্ছে যে তোমরা মনে করো যে আমি তো একজন অত্যন্ত দক্ষ, আমি হচ্ছে যে এগুলা পড়ার কি আছে, আমি তো পারি, এগুলো পড়ার কি আছে। আসলে ডেয়ার, ডেয়ার ক্যান বি ইউজড ইন দ্য ফলোইং ওয়েজ। কিভাবে? ডেয়ার ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে। কেমনে? হি ডাজ নট ডেয়ার টু কমপ্লেন, ও কমপ্লেন করতে সাহস করে নাই, ডেয়ার মানে সাহস করা। আবার ইনট্রানজিটিভ হইতে পারে, সামন ডেয়ারড হিম, কেউ তার উস্কে দিছে টু ক্লাইম্ব দ্য ট্রি, গাছ উঠতে কই উঠো উঠো, তুমি পারবা তুমি পারবা, সাহস যোগাইছে ওরে। তাহলে কি একজন ওরে পাম দিছে আর কি, তুমি উঠো উঠো, উঠতে পারবা উঠতে পারবা, সামন ডেয়ারড হিম টু ক্লাইম্ব দ্য ট্রি। হি ডাজ নট ডেয়ার টু কমপ্লেন, এখানে ডেয়ারটা মেইন ভার্ব, ডেয়ারটা এখানে মেইন ভার্ব, তাই না? ডাজ নট ডেয়ার, এখানের মধ্যে ডেয়ারটাকে আমরা নেগেটিভ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো হি ডেয়ারস টু কমপ্লেন, সে কমপ্লেন করতে সাহস করছে সে। আর সামওয়ান ডেয়ারড হিম টু ক্লাইম্ব দ্য ট্রি, এটা হলো পাস্ট টেন্সের সেন্টেন্স। তাহলে এখানে ডেয়ারটা আমাদের কি হচ্ছে, মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। মেইন ভার্ব হিসেবে সে ট্রানজিটিভ হইতে পারে, নন ট্রানজিটিভও হইতে পারে। এইবার আমরা দেখি মুডাল ভার্ব হিসেবে কেমনে ব্যবহার হবে ডেয়ার। দেখো, নো ওয়ান ডেয়ার টু স্পিক, কেউ কথা বলতে সাহস করে নাই। যখন ডেয়ার ইজ এ মুডাল ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার অফ দ্য প্রেজেন্ট টেন্স ডাজ নট এন্ড ইন এস। যখন ডেয়ার মুডাল ভার্ব হবে তখন নেগেটিভ এবং কোশ্চেন আর ফর্ম উইথ ডু। দ্য নেগেটিভ ডেয়ার নট ক্যান বি শর্টেন টু ডেয়ার নট। কিছুই তো বুঝি নাই ভাই এখানে, আসলে মিনিংটা কি কিছুই এখানের মধ্যে আমরা বুঝি নাই। যে ডেয়ার ওইখানের মধ্যে আমাদের প্রিন্সিপাল ভার্ব হইলো, কিন্তু কোন জায়গায় মডেল হইলো পুরো জিনিসটা বুঝি নাই। সেই মডেল কখন হলো আসলে সেন্টেন্স উদাহরণ দিই তাহলে বুঝবা। হ্যাঁ, আমরা বলছিলাম যে কিছু ভার্ব যারা প্রিন্সিপাল ভার্বের মতো ইউজ হইতে পারে, মুডাল ভার্বের মতো ইউজও হইতে পারে। মুডাল ভার্বের মতো ইউজ হওয়ার মানে কি? মানে হচ্ছে এদের সাথে যখন আমরা নট লাগাই দিব তখন তারা নেগেটিভ প্রকাশ করতে পারে। যেমন ক্যানের সাথে নট, কুডের সাথে নট, শুডের সাথে নট লাগাইতে পারি। তা ডেয়ারের সাথে এরকম আমরা নট লাগাতে পারি কিনা দেখি তো। আমরা যদি বলি যে ইউ ডেয়ার নট ফাইট ব্যাক, তোমার পাল্টাপাল্টি লড়াই করার সাহস করা তোমার উচিত হবে না, বিকজ ইউ নো ইউ লুজ, কারণ তুমি জানো তুমি হারা যাবা। সে ডেয়ার নট গো ব্যাক হোম, ওর বাসায় ফিরে যেতে সাহস করা ঠিক হবে না। সে ডেয়ার নট গো ব্যাক হোম, তার ডেয়ারের পরে সরাসরি নট লাগায়া আমরা নেগেটিভ সেন্টেন্স করে ফেললাম, তার মোটামুটি নিশ্চিত এই ডেয়ারটা হচ্ছে মুডাল ভার্ব, কারণ ওর লোকে নট লাগায়া আমরা নেগেটিভ করছি। এবং এখানে আমাদের ফাইটটা হলো আমাদের মেইন ভার্ব, এখানে গোটা হলো মেইন ভার্ব। আমরা জানি মুডাল ভার্ব গুলাকে বাক্যের শুরুতে এনে এগুলোকে প্রশ্নবোধক বাক্য বানানো যাইতে পারে। তা দেখি তো এরকম দুটো সেন্টেন্স, ডেয়ার হি টেল হার দ্য ট্রুথ। ধরো ও ওর কার লোক হোয়াটসঅ্যাপে প্রেম করছে, কেন ওর বউরে ধরছে, এই তুমি হোয়াটসঅ্যাপে কার লোক চ্যাট করো। আমরা বললাম যে যে ও ও কি ওর বউকে সত্যটা বলতে সাহস করবে? ডেয়ার হি টেল হার দ্য ট্রুথ, সত্যটা বলতে সাহস করবে? হি ডেয়ার নট লাই, ও মিথ্যা কথা বলতে সাহস করবে না। আমাকে বলো এই ডেয়ারটা দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য বানাইছি, ডেয়ারের লগে নট লাগায়া এটাকে নেগেটিভ বাক্য বানাইছি। এই ডেয়ারটা কি, এটা কি মুডাল ভার্ব নাকি মেইন ভার্ব? কোনটা লেখো, এই ডেয়ারটা কি মেইন ভার্ব নাকি মুডাল ভার্ব? এই ডেয়ারটা দ্বারা আমরা প্রশ্ন করছি, এটা মুডাল ভার্ব। ডেয়ার লগে নট লাগায় নেগেটিভ করছি, ডেফিনেটলি মুডাল ভার্ব। নো ওয়ান ডেয়ার টু স্পিক, কেউ কথা বলতে
সহজ করে না, ডেয়ারটা মোডাল ভার্ব, স্পিক এখানের মধ্যে মেইন ভার্ব। আর ডেয়ার কখন মেইন ভার্ব? এই যে এখানে হি ডাজ নট ডেয়ার, এটা মেইন ভার্ব। সামওয়ান ডেয়ারড হিম, কে একজন তাকে উস্কা দিছে, সাহস করছে, তাকে বলছে তুমি উঠে যাও, উঠে যাও, তুমি পারবা টু ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে এই ডেয়ারটা হচ্ছে যে আমাদের মেইন ভার্ব, তাই না? উপরে কি লিখছি? ফলোড বাই ইনফিনিটিভ উইদাউট টু। নো ওয়ান ডেয়ারড স্পিক উইদাউট টু। ওই যে কুডের পরে যেরকম হি কুড ডু, তাহলে নো ওয়ান ডেয়ারড স্পিক, এরকম। বুঝতে পারছো? ওকে, আশা করি তাহলে বুঝতে পারছো। তাহলে ডেয়ারকে আমরা মডেল ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এখন আসো নিড। আচ্ছা, তোমাদের জন্য একটা সুখবর বলি, সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের আমরা যেহেতু আজকে আমাদের অনেক আরো বেশি লম্বা যাবো মানে, সেক্ষেত্রে আমরা আমাদের এরপরে ক্লাসটা মানে কন্ডিশনাল ক্লাসটা ছোট আছে, সেটার সাথে আমরা রাইট ফর্ম ভার্বের বাকি অংশটুকু সেটার সাথে আমরা অ্যাটাচ করে দিব, তাহলে ওইটা 2 ঘন্টার একটা ক্লাস হবে। নাইলে ওইটা মাত্র 1 ঘন্টার ক্লাস। তাহলে আমরা আজকের ক্লাসের বাকি অংশটুকু ওটার সাথে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মাথার মধ্যে অনেকের মনে গ্লুকোজ কমে গেছে। নিড হচ্ছে আমাদের আরেকটা ভার্ব, যে নিড আমাদের মেইন ভার্বও হইতে পারে, নিড আমাদের মোডাল ভার্বও হইতে পারে। তাহলে যখন নিড মেইন ভার্ব হবে, তার মানে কোনো কিছু রিকোয়ার হওয়া, কোনো প্রয়োজন হওয়া। দেখি তো মোডাল হলে তাহলে কেমন হবে, তার ইউজটা কি একটু দেখি আমরা। তাইলে অ্যালেক্স নিডস টু পেইন্ট দ্য ওয়ালস, ওর ওয়ালটা পেইন্ট করার দরকার আছে। শি নিডস টু গো টু দ্য হসপিটাল, ওর হসপিটালে যাওয়ার দরকার। এই নিডটা মেইন ভার্ব, এই নিডটা মেইন ভার্ব। যখন নিডটাকে আমরা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্স বানানোর জন্য নিডের সাথে শুধু নট লাগাই দিলেই হবে। কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে মুডালের বৈশিষ্ট্য হলো নট লাগা দিলে নেগেটিভ হয়। তাহলে নিডটা যখন তার লাগে নট লাগাবো, শুধু একটা নট লাগা দিলে সে নেগেটিভ করে ফেলা যাবে, সেই নিডটা ডেফিনেটলি একটা মোডাল ভার্ব। ইউ নিড নট স্টে ইন দ্য রিলেশনশিপ জাস্ট বিকজ ইউ ক্যানট ব্রেক হিজ হার্ট, যে তুমি তো ওর হৃদয় ভাঙতে পারবে না, সেই জন্য তোমার রিলেশনশিপে থাকতে হবে, এটা করার কোনো প্রয়োজন নাই। ইউ নিড নট বি হেয়ার ফর দ্য সেরেমনি। তাহলে আমরা জানি যে মোডালের পরে ভার্বের কিছু মডেল পড়ছিলাম, ভার্বের বেস ফর্ম বসাছিলাম আমরা। তাহলে এইখানেও নিড মোডালের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। দে নিড নট বি হিয়ার, দে নিড নট ইজ হিয়ার হয় না, ইউ নিড নট স্টে। তাহলে আমরা যদি সামারি করি, নিড বা দেয়ার দুটো ভার্বই মেইন ভার্ব হতে পারে, আবার মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। এই জন্যই আমরা সরাসরি নিডের সাথে নট লাগায় নেগেটিভ বানাইতে পারি, দেয়ারের সাথে নট লাগায় আমরা নেগেটিভ বানাইতে পারি। এখন আসো নিড নট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কখন ব্যবহার করি। অতীতে কোনো কিছু করার প্রয়োজন ছিল না কিন্তু করছে, সেখানে নিড নট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা কয়েকটা বাক্য পড়ি তো। ইউ ডিড নট গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো টু স্কুল, এখানে নিডটা মোডাল ভার্ব। হাউ ডেয়ার ইউ সে সো, কোন সাহসে এমন কথা বললা তুমি, তোমার এত বড় সাহস, কোন সাহসে তুমি এমন কথা বললা। আমরা জানি ডেয়ার যেহেতু সেমি মোডাল ভার্ব, ডেয়ারটাকে সামনে এনে আমরা প্রশ্নবোধক বাক্য বানাতে পারি, যেরকম ক্যান, কুড, এগুলোকে সামনে এনে প্রশ্নবোধক করতে পারি, ডেয়ারটাকে আমরা সামনে এনে প্রশ্নবোধক বাক্য বানাতে পারি। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার তো প্রয়োজন ছিল না, তুমি কেন গেছো, যাই এখন তুমি ধরা খাইছো। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে যে ভাই আমরা নিড নট এবং ডাজ নট নিড, ডাজ নট নিড এর সেই নিডটা হইলো তোমার মেইন ভার্ব, কিন্তু তুমি নিডের সাথে সরাসরি নট লাগাইয়া তুমি নেগেটিভ বানাইতে পারবা। কেন? কারণ নিড মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, সেখানে তুমি শুধুমাত্র নট লাগাইলে হবে। ইউ নিড নট গো টু স্কুল। আসলে ইউজ টু, ইউজ টু ব্যবহারটা একটু দেখি আমরা। ইউজ টু আমরা দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ইউজ টু এবং ভার্বের বেস ফর্ম, আরেকটা ইউজ টু আমরা ব্যবহার করব কোনো কিছু আমরা হ্যাবিচুয়ালি আমরা করতো বা কন্টিনিউয়াসলি করতে, এরকম বোঝানোর জন্য। চলো আমরা বাক্যগুলো একটু দেখি। সালমা ইউজ টু হ্যাভ লং হেয়ার, ও সবসময় ও লম্বা চুল রাখতো, চুল ছোট করতো না কখনো। ও ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা হাঁটতাম। অতীতকালে কোনো কিছু নিয়মিত করা হইতো, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অতীতকালে কোনো কিছু নিয়মিত করা হইতো, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। অপরদিকে ইউজ টুর আগে যদি টু বি ভার্ব দাও, ইউজ টুর আগে যদি টু বি ভার্ব দাও, তাইলে সেই ইউজ টু দ্বারা বোঝায় অভ্যাস, এবং
এরপর যে ভার্বটা আসবে সে ভার্বটা জিরান্ড হয়ে যাবে, এগুলোকে আইনজি যোগ করে দিতে হবে। তাহলে সালমা ইজ ইউজ টু, এরপর ভার্ব আসলো, ভার্বের সাথে আইনজি যোগ করবো, ইজ ওয়ার্কিং হার্ড। সালমা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তাইলে যদি বি ইউজ টু হয় তাহলে যে ভার্বটা আসবে তার লোক আইএনজি, অভ্যস্ততা বোঝায়। অপরদিকে শুধু ইউজ টু যদি থাকে তাইলে ভার্বের বেস ফর্ম, অতীতকালে কোনো কাজ নিয়মিত করা হইতে বোঝাচ্ছে। আর এই ইউজ টু হচ্ছে ইজ ইউজ টু হলো অভ্যস্ততা। তাহলে ইজ ইউজ টু, আর ইউজ টু, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে বি ইউজ টু বা গেট ইউজ টু যদি থাকে তাহলে ভার্বের লোক আইএনজি, যেমন হি ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার, হ্যাঁ, সে সেখানে যে অভ্যস্ত ছিল সে। আর অতীতকালে কোনো কিছু নিয়মিত করতো, হি ইউজ টু গো দেয়ার, তাহলে সেখানের মধ্যে কোনো আমাদের বি ভার্ব ইউজ হবে না, শুধু ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, হ্যাভ টু। হ্যাভ টু আমরা আগে একবার পড়ছিলাম। হ্যাভ টু হচ্ছে যে আমরা বর্তমানে কোনো কিছু করা দরকার, প্রয়োজন, এখানে আমরা হ্যাভ টু ইউজ করি। দেখি অব্লিগেশন বুঝাইতে আবার, অ্যাডভাইস দেওয়ার সময় আমরা অনেক সময় ব্যবহার করি আমরা, যেমন উই হ্যাভ টু ক্লিন ডিশেস অ্যাজ সুন এজ পসিবল, আমাদের হচ্ছে ক্লিন, আমাদের হচ্ছে ডিশগুলো ক্লিন করে ফেলতে হবে। ইউ হ্যাভ টু স্লিপ ওয়েল, তোমাকে ভালো ঘুমাইতে হবে। ইউ হ্যাভ টু স্লিপ ওয়েল টু বি রেডি ফর দ্য এক্সাম, এক্সাম ভালো করার জন্য তোমাকে ভালো ঘুমাইতে হবে। তাইলে কোনো কিছু করার জন্য বাধ্যবাধকতা, অ্যাডভাইস, হ্যাঁ, যেটা করা দরকার, প্রয়োজন, ইউজ টু ব্যাপারটা শিখে গেলাম, হ্যাভ টু ব্যাপারটাও শিখে ফেললাম। এখন আসো আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। আরেকটু আসো, আমরা কখন হচ্ছে যে আমাদের কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি আমরা? কোনো বাংলা বাক্যে যদি বিরক্তি বুঝাই তো ভার্বের লাগে আইএনজি যোগ করবা। সে নাচতে নাচতে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, নাচতে নাচতে সে চলে গেল। টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে মূল ভার্বের লগে আইএনজি যোগ করবা, টুর পরে ভার্বের বেস ফর্ম। হি কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ, হি এইমড এট পাসিং দ্য এক্সাম, হি এক্সেলস ইন ড্রয়িং পিকচার্স। তাহলে টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্বের লগে আইএনজি। আমরা জিরান ক্লাসে এটা আরো বলছিলাম তোমাদেরকে। ওয়াইলের পরে, ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে সে ভার্বের লগে আইএনজি, আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাইলে ওই ক্লজটাকে পাস্ট প্রোগ্রেসিভ করে দেয়া লাগবে। যেমন পরীক্ষা আসবে এরকম, ওয়াইল গো আই স হিম, তাহলে ওয়াইলের পর সরাসরি ভার্ব আসলে ওয়াইল গোয়িং আই স হিম, যাওয়ার সময় আমি তারে দেখছিলাম। আর যদি ওয়াইলের পর সাবজেক্ট আসে তাইলে পুরো ক্লজটাকেই তুমি পাস্ট প্রোগ্রেসিভ করে দিবা, যে ওয়াইল, পরীক্ষা যে ওয়াইল আই ড্যাশ গো আই স হিম, তাহলে ওয়াইলের পরে সাবজেক্ট আসে তাহলে তুমি পুরোটাকে তুমি পাস্ট প্রোগ্রেসিভ করবা, ওয়াইল আই ওয়াজ গোয়িং আই স হিম। কারণ ওয়াইল দ্বারা সাধারণ দুইটা ক্লজ যদি যুক্ত হয়, টেন্স ক্লাসে পড়ছিলাম তখন এখানের মধ্যে ওয়াইল যুক্ত ক্লজটা হচ্ছে আমাদের পাস্ট প্রোগ্রেসিভ, আর একটা ক্লজ হলো আমাদের সিম্পল পাস্ট টেন্স। আমরা তো একটু আগে বলছিলাম যে টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, সব টু না, এই জন্য কোন রুলস মুখস্থ না করে ব্যবহারটা শিখতে হবে। সব টু না, আসো কোন কোন টুল পরে আমাদের বেস ফর্ম হবে না, আইএনজি হবে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, প্রায়র টু, প্রেফার টু, বি ইউজড টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্বের লগে আইএনজি হবে। বা এগুলোকে মুখস্থ করবে না তুমি, তুমি এগুলো 2 থেকে 3 বার পড়বা, তারপরে সেন্টেন্স প্র্যাকটিস করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু মুখস্থ করতে হবে না, ছন্দ মন্দ মুখস্থ করতে হবে না, তুমি কয়েকবার পড়বা। এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, বি ইউজ টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রেফার টু, কয়েকবার করে 2 থেকে 3 বার করে পড়বা। উচ্চ স্বরে পড়ো, উচ্চ স্বরে পড়লে যেটা হয় আমাদের, আমরা যখন উচ্চ স্বরে কোনো কিছু পড়ি তখন আমাদের মুখের মাসল গুলো কাজ করে, আমাদের কানের যে আমাদের হিয়ারিং যে সেন্সটা সেটা উদ্দীপিত হয়, মস্তিষ্কের তখন মেমোরিটা আরো দ্রুত ফর্ম হয়। ওকে, আই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কোনো যে প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করা। লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, তোমার থেকে আমি দ্রুত শোনার ব্যাপারে প্রত্যাশা করতেছি, আশা করতেছি। হি ইজ ইউজড টু টেলিং এ লাই, মিথ্যা বলতে অভ্যস্ত। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, হাঁটতে আমার কোনো অবজেকশন নাই। প্রায়র টু লিভিং দ্য কান্ট্রি, যে দেশটা লিভ করার আগে দ্য মিনিস্টার সেড সো, মিনিস্টার এরকম বলছিল। দ্য ম্যান ইজ এডিক্টেড টু গ্যামলিং, জুয়া খেলে আসক্ত। তাহলে লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অবজেকশন টু,
প্রায়র টু, এডিক্টেড টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি মুখস্থ করার কোনো দরকার নাই, 2 থেকে 3 বার উচ্চ স্বরে পড়বা তাহলে হয়ে যাবে। আর কি কি ভার্ব আছে এরকম যেগুলোর সাথে আইএনজি হয়? ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ওর্থ, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ফিল লাইক, এগুলোর পরে ভার্ব থাকলে তার লগে আইএনজি হয়। উড ইউ মাইন্ড, তুমি কি আপত্তি করবা? গোয়িং হইতে আমাদের লগে যাইতে তুমি কি আপত্তি করবা? প্রশ্নবোধক। দ্য ওয়াটার বুড়িগঙ্গা ইজ নট ওর্থ ড্রিঙ্কিং, বুড়িগঙ্গার পানিটা পানযোগ্য নয়। ইট ইজ নো ইউজ, কোনো লাভ নাই, রিপেন্টিং নাও, এখন আফসোস করে কোনো লাভ নাই। ইট ইজ নো ইউজ মানে কোনো লাভ নাই, রিপেন্টিং নাও, এখন আফসোস করে কোনো লাভ নাই। ইট ইজ নো গুড, এটা ভালো না, ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করা, সময় নষ্ট করা ভালো না। আজকে যতগুলো সেন্টেন্স বলছি তোমরা সবগুলো নিজেরা ব্যবহার করবা, ব্যবহার করে করে প্র্যাকটিস করবা। কিছু ভার্ব আছে যেগুলো সবসময় জিরান বসে, যেমন হি ইউজ টু টেল এ লাই, সেন্টেন্স হবে কিনা? হ্যাঁ ওই হবে, অতীতকালে সে সবসময় মিথ্যা কথা বলতো, হি ইউজ টু টেল এ লাই এরকম, কিন্তু সেন্সটা হয়তো ঠিক হয় নাই এরকম। তো তোমার হচ্ছে আমরা বলতে পারি যে হি ইজ ইউজ টু টেলিং লাই, মিথ্যা বলতে অভ্যস্ত। এরকম ধরো হইলো একজন আসামি, ও অতীতকালে সবসময় মিথ্যা কথা বলতো, এরকম হয়তো তুমি বলতে পারো এরকম। কিছু ভার্ব যেগুলোর পরে ভার্বের সাথে সবসময় আইনজে মানে জিরান হবে সবসময়। কি ভার্ব? অ্যাডমিট, কনসিডার, ডিসলাইক, এনজয়, কিপ, এক্সকিউজ, ইমাজিন, ডিলে, এসকেপ, ফিনিশ। বা এই ভার্বগুলোতে মুখস্থ করবো না? মুখস্থ করবা না, তুমি এই ভার্বগুলো দ্বারা একটা দুটা সেন্টেন্স মেক করবা মনে মনে বা খাতায় লিখবা, তাহলে তোমার মুখস্থ হবে। যেমন আর কিছু ভার্ব আছে, ডিসকাস, ফরগিভ, অ্যাভয়েড, ডিনাই, রিকল, সাজেস্ট, রিকমেন্ড, মেনশন, প্র্যাকটিস, তারপরে তোমার কুইট, স্টপ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্রিশিয়েট, ইনভলভ, প্রেফার। তুমি যতই মুখস্থ করতে চাও না কেন, তুমি কি হাফেজ? তুমি এগুলো কেন মুখস্থ করবা? এতগুলো ভাব কেন মুখস্থ করবে? মুখস্থ হবে না তোমার। তুমি মুখস্থ না করে তুমি এরকম সেন্টেন্স প্র্যাকটিস করবা। ইউ শুড অ্যাভয়েড মেনশনিং হিজ ডিভোর্স, তুমি তার ডিভোর্স সম্পর্কে মেনশন করে তোমার অ্যাভয়েড করা উচিত। শি কুড নট স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং, হি কমপ্লিটেড রাইটিং, হি ডিলেড টেলিং, হি ডিনাইস অ্যাটেম্পটিং টু মার্ডার হিজ ওয়াইফ, and dislike being away from my family. I enjoy playing tennis. Be quiet. He has not finished speaking. The lecture, the professor mentioned traveling to Africa to collect a rare species of butterfly. তাহলে এখানের মধ্যে মেনশনের পরে মেনশনড ট্রাভেলিং। Would you mind explaining? I miss going. It was an unpopular decision to postpone building. তাহলে এখানের মধ্যে তুমি এই ভার্বগুলো তুমি হচ্ছে যে কয়েকবার করে যদি পড়ো তুমি বুঝতে পারবা যে আমার অর্থ মিলানোর জন্য অ্যাভয়েড করে যে ভার্বটা তাহলে জিরান করে দিব। should avoid mentioning, she could not stand being kept waiting, he completed writing, he delayed telling, he denies attempting, and is like being. Okay, I enjoy playing, he has not finished speaking, the professor mentioned traveling, would you mind explaining, I miss going. তাহলে এখন এখানের মধ্যে আসলে মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, এখন সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা হইতে পারে? কোনটা লেখো তো। এর কেন আইএনজি হইছে সেটা একটু ব্যাখ্যাটা জানলে ভালো হয়। একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকে? একটা সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে। একের অধিক ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে বাকিটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করার জন্য আমাদের তো ওয়ে কি কি? একটা হলো ভার্বের লগে আইএনজি যুক্ত করা, অথবা ভার্বটাকে কি বানানো? ভার্বটাকে ইনফিনিটিভ বানাই দেয়া, তাহলে ইনফিনিটিভ হয়ে যাবে। আমরা এখানে যে ভার্বগুলা দিলাম এই ভার্বগুলোর সাথে পরের যে ভার্ব আসে, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, তাইলে সেগুলাকে মূলত নন ফাইনাইট বানানোর জন্যই এগুলোকে আমরা জিরান করে দিছি, এগুলোকে আইএনজি লাগাই দিছি। এইবার জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। কিন্তু এগুলাকে তুমি কি আসলে জিরান করবা না ইনফিনিটিভ করবা? এই জিনিসটা অনেক সময় তুমি মাঝে মধ্যে তোমার হেফাজত লাগতে পারে যে ভাই এখানে কি আমরা ইনফিনিটিভ করবো? এখন পরীক্ষাতে আসবে ইউ শুড অ্যাভয়েড ড্যাশ মেনশন হিজ ডিভোর্স, তখন তুমি কোন একটু তুমি হেফাজত লাগবে তোমার কাছে যে ইউ শুড অ্যাভয়েড টু মেনশন হবে নাকি ইউ শুড অ্যাভয়েড মেনশনিং হবে। এটা নিয়ে তুমি পাজলড হয়ে যাবা। ইউ শুড অ্যাভয়েড মেনশনিং না ইউ শুড অ্যাভয়েড টু মেনশন, দুটো কারেক্ট মনে হবে। তাহলে তুমি যদি এই ভার্বগুলো যদি বারবার যদি পড়ো, অ্যাডমিট, কনসিডার, ডিসলাইক, এনজয়, কিপ, এক্সকিউজ, ইমাজিন, ডিলে, এসকেপ, ফিনিশ, এই ভার্বগুলোর পরে ইউজুয়ালি জিরান্ড হবে। ডিসকাস, ফরগিভ, অ্যাভয়েড, ডিনাই, রিকল, সাজেস্ট, রিকমেন্ড, হ্যাঁ, মেনশন, প্র্যাকটিস, কুইট, স্টপ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্রিশিয়েট, ইনভলভ, প্রেফার, এগুলো পরে জিরান্ড হবে। এটা মনে রাখলেই হবে। এটা
তো সবসময় মনে থাকবে না, বারবার প্র্যাকটিস করতে 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 তোমার এটা মনে থাকবে। একদম শেষ দিকে চলে আসছি আমরা, একদম শেষ দিকে স্লাইডে চলে আসছি আমরা। এখন আমরা একটু জানবো পজিটিভ ভার্ব সম্পর্কে। আরেকটু ধৈর্য ধরো। আমি আমার চুল কাটালাম, এটা ইংলিশে কি হবে কমেন্টে লিখে ফেলো। আরেকটু বেশিক্ষণ না, আমরা ক্লাস একদম শেষ দিকে চলে আসছি। আমি আমার চুল কাটালাম, এটা একটু কমেন্ট সেকশনে লেখো। আমি আমার চুল কাটালাম, গেট মাই হেয়ার কাট, ট্রিম মাই, আচ্ছা তুমি নিজে ট্রিম করছো, চুল কাটাইলাম, নাপিত দিয়ে কাটাইছি, গট মাই হেয়ার কাট, হ্যাড মাই হেয়ার কাট, ওকে, হ্যাড মাই হেয়ার কাট, হ্যাভ মেড মাই হেয়ার কাট, আই গট মাই হেয়ার কাট, হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, হ্যাভ গট মাই হেয়ার কাট, ওকে, ট্রিম মাই হেয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আই গেট মাই হেয়ার কাট, ওকে। তোমরা প্রায় সবাই সঠিক উত্তর দিছো, একজন এক এক রকম ভাবে হয়তো উত্তর দিছো, বাট সবাই প্রায় সঠিক উত্তর দিছো। সো আই হ্যাড মাই হেয়ার কাট এটা হইতে পারে, আই গট মাই হেয়ার কাট এটাও হইতে পারে। যে ভার্ব কর্তার দ্বারা কাজ সম্পাদন না করে আরেকজন দ্বারা কাজ করায় তারা বলে পজিটিভ ভার্ব। এন্ড আমি চুল কাটাইছি, তো ছবিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা ভয়ঙ্কর নাকি ছবিটা? আচ্ছা ঠিক আছে, ছবিটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ছবিটা হচ্ছে একটু ভয়ঙ্কর গেছে না? আচ্ছা ঠিক আছে, রাসেল ভাইবের মতো গেছে না, একটা লেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়া। ওকে, না ট্রিমড হবে তো, ট্রিম হলে তুমি নিজে কাটছো, ট্রিম মানে নিজে কাটছো, কিন্তু এটা তো নিজে মনে কাটা যাবে না, এরকম নিজে কাটা যাবে এরকম। আমি চুল কাটাইলাম, আমি চুলটা কাটাইলাম। আর ট্রিম হেয়ার কাট মানে আমি আমার নিজে চুল কাটছি, ট্রিম মানে নিজে নিজে কাটছি আমি, হ্যাঁ। আমি বলছিলাম আই গট মাই হেয়ার কাট মানে হচ্ছে আমি চুল কাটাইলাম। পজিটিভ ভার্ব বলে তোমার রাইট ফর্ম ভার্বের মধ্যে, লেকচার বুকের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে খুঁজে পাবা, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে দেখবা পজিটিভ ভার্ব আছে, এখানে যা আছে সবই আছে এখানে, আর যা পারাতে সবই আমাদের লেকচার বুকে আছে, একটু খুঁজে নিবা। আই হ্যাড মাই হেয়ার কাট, তাইলে যেখানে মধ্যে কর্তা কাজটা করবে না, আরেকজনের হাতে করাবে, তুমি ট্রিম করে নিজে নিজে তুমি করতে, তখন তুমি বলতো আই ট্রিম মাই হেয়ার। আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে শিখবো। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আমি আমার কারটা মেরামত করাইছিলাম, তাহলে হ্যাড এর পরে একটা বস্তু আসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড, আমার কম্পিউটারটা আমি মেরামত করাইছিলাম, হ্যাড এর পরে একটা বস্তু আসছে, একটা অবজেক্ট আসছে, সেই অবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাড এর পরে যদি কোনো ডিরেক্ট অবজেক্ট আসে, ডিরেক্ট অবজেক্ট মানে কি বস্তু, কোনো বস্তু যদি আসে, তাইলে তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। এখানের মধ্যে হ্যাড হলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। আই উইল হ্যাভ আর ডেন্টিস্ট, এখানে হ্যাভ এর পরে আমাদের একটা ইনডিরেক্ট অবজেক্ট আসছে, তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট আসছে। আই উইল হ্যাভ আর ডেন্টিস্ট ফিল মাই টুথ, আমি একজন ডেন্টিস্টকে দ্বারা আমার দাঁতটা ফিল করাবো। তাইলে হ্যাভ এর পরে একজন ব্যক্তি আসছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট আসছে, ব্যক্তিবাচক অবজেক্ট আসছে, তারপরে যে ভার্বটা তার বেস ফর্ম। আই হ্যাড মাই ফ্রেন্ড, হ্যাড এর পরে ব্যক্তি আসছে, ড্র মাই প্র্যাকটিক্যাল নোটবুক, আমার বন্ধুর হাতে আমার প্র্যাকটিক্যাল নোটবুক গুলো আমি ড্র করাইছিলাম। আমি সত্যি সত্যি এটা করেছিলাম, আমি আমার লাইফে কখনো এই জিনিস কখনোই লিখি নাই, আমার লাইফে আমি কখনো এই জিনিসটা লিখিও নাই, ছবি আঁকি নাই, আমি ছবি আঁকতে পারি না। একজন হাতে লেখাইছিলাম সবসময় এসএসসি এইচএসসি ইয়েগুলো, হ্যাঁ। এটা ভালো বুদ্ধি না? ম্যামের হাতে, হ্যাঁ ওর হাতেও লেখাইছে কিছু কিছু, সবগুলো ওর হাতে না। তো এখানের মধ্যে আমরা দেখলাম, তাইলে হ্যাভ হ্যাড এর পরে, হ্যাভ হ্যাড এর পরে যদি কোনো ব্যক্তি থাকে, তাইলে হিস্টোরি যে কাকে করেছিলাম, আমার এক বন্ধু আছে, ওর কবি, ওর নাম হচ্ছে রিপা, আমরা স্কুল লাইফ ফ্রেন্ড আর কি, একদম প্রাইমারি থেকে আমরা একসাথে পড়তাম। সো হ্যাভ হ্যাড এর পর যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। প্রফে, প্রফে কোনো মতে একটা আঁকে বলছি, একটা পাশেরটা মনে আগে দিতে বলছিলাম, ওই আমার কাছে টাকা দাও একটু, একটা মানে কোনো কি কি যেন ছবি ভুলে গেলাম, আমি ছবি আঁকতে পারি না, আমি থ্রি ডি কোনো কিছু কল্পনা করতে পারি না, মানে থ্রি ডি কোনো কিছু আমি আঁকতে পারি না। আমি অনেক চেষ্টা করে দেখছি, এটা হইতে পারে আমি হয়তো কেন পারি না সেটা আমি জানি না আসলে, আমি পারি না, আমি থ্রি ডি কোনো ছবি আঁকতে পারি না, আমার মাথা আসে না। এখন আসো, তাহলে আমরা হ্যাভ হ্যাড পড়ে ফেলছি না? ওকে, রুলস মুখস্থ করিও না, রুলস মুখস্থ না করে শুধু বার প্র্যাকটিস করো বারবার। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড, বারবার প্র্যাকটিস করবা, তাহলে মনে থাকবে, নাহলে শুধু রুলস মুখস্থ করলে না, মনে থাকবে না। তাহলে এরপর রুলসটা পরেও করবা, যে হ্যাভ এর পর ব্যক্তি থাকলে বেস ফর্ম, আর হ্যাভ এর পর বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। ওকে,
আগে উদাহরণ পড়ো। এবার গট দিয়ে আসো, গট। আই গট দ্য কার রিপেয়ার্ড, কারটা রিপেয়ার করেছিলাম। গট দ্য লেটার প্রিন্টেড, প্রিন্ট করেছিলাম। গট দ্য ওয়ার্ক ডান, কাজটা করেছিলাম। তাহলে গটের পরে যদি কোনো বস্তু থাকে তাইলেও একই জিনিস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে গেট গটের পরে যদি বস্তু থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে আরো পড়ছিলাম আমরা, হ্যাভ হ্যাড এর পরে যদি বস্তু থাকে তাহলেও ভার্বের পাস্ট পার্টিসিপল। মিলে মিলে পড়ো, তাহলে মনে থাকবে। এবার আসো, হ্যাভ হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম? শেষ দিকে স্লাইড আর একটু আছে, আমার সাথে কোঅপারেট করো। হ্যাভ হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম? ভি ওয়ান, ভি ওয়ান হয়। ওকে, এবার আসো, গেট গটের পর বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল ঠিক আছে, হ্যাভ হ্যাড এর লগে মিল আছে। মনে রাখতে হবে, গেট গটের পরে যদি ব্যক্তি থাকে তাইলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আই গট হিম টু রিপেয়ার ইট, তাড়াতাড়ি রিপেয়ার করাইছি। আই গট হার টু রাইট ইট, তাড়াতাড়ি লাগাইছি। আই গট হার টু ক্লিন ইট, আমি তাড়াতাড়ি ক্লিন করাইছি। তাহলে গেট গটের পর যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। তাহলে আমরা যদি সামারি করি, আমাদের হ্যাভ হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। গেট গটের পর যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ হ্যাড এর পরে যদি বস্তু থাকে তাও ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু অমিলগুলো একটু খেয়াল করবা। এবার আসো, মেড যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তার মানে জোর জবরদস্তি করা, বাধ্য করা। আই মেড হিম ডু দিস জব, আমি তাকে এটা করতে বাধ্য করছি। তাহলে মেড যখন পজিটিভ ভার্ব হিসেবে বসবে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম। আই মেড হিম ডু দিস হোমওয়ার্ক, ওরে হোমওয়ার্ক করতে বাধ্য করছি। তাহলে মেডের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম। আই মেড হার লাভ মি, আমি তাকে আমাকে ভালোবাসতে বাধ্য করছি। মেড হার লাভ মি। তাহলে মেড যখন পজিটিভ ভার্ব হয় তারপরে যদি ব্যক্তি থাকে ভার্বের বেস ফর্ম। তাহলে জোর করা বুঝাইতে মেক বা মেডের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম। এখন আসো, সবসময় কি আমাদের মেক কি এরকম পজিটিভ হবে? আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, আমি নিজেকে আর একটু ব্যাখ্যাযোগ্য করতে পারি। শি হ্যাড টু শাউট টু মেক হারসেলফ হার্ড, সে তাকে শ্রবণযোগ্য করার জন্য তাকে চিৎকার করতে হয়েছিল। এখন তুমি তাহলে বলো, এই মেকের পরে তো আমাদের ব্যক্তি আসছে, এই মেকের পরে তো আমাদের ব্যক্তি আসছে, তাইলে এখানে বেস ফর্ম হয় নাই কেন? এখানে বেস ফর্ম হয় নাই কেন? এখানে মেক কেন বেস ফর্ম হয় নাই? কারণ হচ্ছে মেক যদি পজিটিভ হয়, মেক যদি পজিটিভ হয়, মেক যদি পজিটিভ হয় সেখানে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা। আই মেড হার লাভ মি, কাকে কোনো কাজ করতে বাধ্য করা, সেখানে মেকটা পজিটিভ ভার্ব হয়। কিন্তু এই মেক কিন্তু পজিটিভ ভার্ব না, এই মেকটা পজিটিভ ভার্ব না। সেই জন্য এখানের মধ্যে মেকের পরে বেস ফর্ম হয় নাই। ওকে, আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, আমি নিজেকে হচ্ছে যে ব্যাখ্যাযোগ্য করতে পারি। শি হ্যাড টু শাউট টু মেক হারসেলফ হার্ড, ও চিল্লাইতেছে, তোমার হচ্ছে যে ওর কথা কি শুনতেছে না, আরো জোরে চিল্লাইছে। শি হ্যাড টু শাউট, চিৎকার করতে করতে হয়েছে টু মেক হারসেলফ হার্ড, ওকে শ্রবণযোগ্য করার জন্য, লোক নাহলে ওরা শুনবে না ওরে। তাইলে আমরা এতক্ষণ কি কি বললাম? আমরা এইখানের মধ্যে আমরা এটা আমার সাথে একটু রিপ্লাই দাও তো। হ্যাভ, হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর পর যদি ব্যক্তি থাকে ভার্বের কোন ফর্ম? কমেন্টে লেখো। ব্যক্তি, হ্যাভ এর পর ব্যক্তি ভি ওয়ান, হ্যাভ এর পর ব্যক্তি ভি ওয়ান। ওকে, মেক যদি পজিটিভ ভার্ব হয়, পজিটিভ ভার্ব হয় ব্যক্তি ভি ওয়ান। গেট গট পজিটিভ ভার্ব ব্যক্তি, কি হবে? গেট গট ব্যক্তি পজিটিভ ভার্ব, গেট গট ব্যক্তি। গেট গটের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ভালো করে ভি ওয়ান যারা বলছো এই খুব খেয়াল করে, কিন্তু এখানে পার্থক্য আছে। গেট গট যদি পজিটিভ ভার্ব হয়, গেট গট যদি পজিটিভ ভার্ব হয়, গেট গট যদি পজিটিভ ভার্ব হয়, ব্যক্তি থাকলে, ব্যক্তি থাকলে ভার্বের ইনফিনিটিভ হয়। ওকে, তাহলে ব্যক্তির কাম শেষ, ব্যক্তির কাম শেষ। হ্যাভ এর পর ব্যক্তি থাকলে বেস ফর্ম, মেকের পর ব্যক্তি থাকলে বেস ফর্ম, গেট গেটের পর ব্যক্তি থাকলে ইনফিনিটিভ।
এবার আসো বস্তু, আসো হ্যাভ হ্যাড এর পর বস্তু, বস্তু বলো, হ্যাভ হ্যাড এর পর বস্তু পাস্ট পার্টিসিপল। গেট গট এর পর বস্তু, গেট গট এর পর বস্তু, তাও পাস্ট পার্টিসিপল। এবার আসো মেক, ব্যক্তি থাকুক বস্তু থাকুক, মেক ব্যক্তি হোক বস্তু হোক, পজিটিভ হইলে সবসময় ভার্বের বেস ফর্ম। আরেকবার বলি, মেক অর্থ কোনো কিছু জোর করানো, মেক যদি পজিটিভ ভার্ব হয়, ব্যক্তি থাকুক বস্তু থাকুক যে থাকবে থাকুক বেস ফর্ম হবে। হিজ মাদার মেড হিম টেক হিজ মেডিসিন, ওরে মেডিসিন নিতে বাধ্য করছে, জোর জোর করছে ওরে। মেশিনটা কোনো মতেই স্টার্ট দিচ্ছে না, আমি এটাকে স্টার্ট নেওয়া হয়েছি, মেড দ্য মেশিন ওয়ার্ক, ওরে ওয়ার্ক করাইছে ওরে। তাইলে মেকের পরে যদি পজিটিভ হয়, সামওয়ান হোক আর সামথিং হোক হবে হোক, সবসময় ভার্বের বেস ফর্ম হবে। এগুলো কিন্তু প্রচুর ভুল হবে, খুব খেয়াল করে। আসলে লেট, আর বস লেট আস লিভ দ্য মিটিং আর্লি, আমাদের বস আমাদেরকে মিটিংটা আর্লিতে লিভ করতে অনুমতি দিচ্ছে। মাসুম ওয়াইফ লেট হিম, ওর ওয়াইফটা অত্যন্ত ভালো, ওরে এখন মাসনা করার অনুমতি দিছে। মাসনা মানে বুঝুনি, মাসনা মানে হচ্ছে দ্বিতীয় বিয়া। মাসুমস ওয়াইফ লেট হিম মেরি অ্যাগেইন, ওরে দ্বিতীয় বিয়ে করার জন্য ওরে অনুমতি দিছে। তাইলে লেটের পরে ব্যক্তি থাকলে বেস ফর্ম, এটা ছোটবেলা থেকে জানো, আলাদা করে করার কিছু নাই। লেটের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম। ওকে, লেটার তো এখানে অনুমতি দেয়া। পিটু হেল্প মি গেট দ্য জব, পিটু আমাকে জবটা পাইতে হেল্প করছে। পিটু হেল্প মি টু গেট দ্য জব, হেল্প ভার্বটা যদি পজিটিভ হয়, তারপরে যদি ব্যক্তি আসে, তুমি বেস ফর্ম দিলেও হবে, ইনফিনিটিভ দিলেও হবে, দুইটাই রাইট, দুইটাই রাইট। হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, দুটাই রাইট। তাহলে এতক্ষণ যা যা বলছি একটু সামারি করি। হ্যাভ হ্যাড এর পরে পার্সন বেস ফর্ম, মেকের পরে পার্সন হোক আর সামথিং হোক সবসময় বেস ফর্ম। গেট গট এর পরে যদি থিং হয় তাহলে পাস্ট পার্টিসিপল, যদি পার্সন হয় ইনফিনিটিভ, লেটের পরে তো পার্সন থাকবে, ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি বললাম এখানের মধ্যে, হ্যাভ এর পরে আমাদের যদি অবজেক্ট থাকে, অবজেক্টটা যদি ব্যক্তি বা বস্তু যদি হয় বেস ফর্ম, যদি আমাদের সরি ব্যক্তি যদি হয় বেস ফর্ম, বস্তু হইলে পাস্ট পার্টিসিপল। মেকের পরে ব্যক্তি হোক বস্তু হোক সবসময় বেস ফর্ম। লেটের পরে পার্সন বেস ফর্ম। গেট গটের পরে পার্সন হইলে ইনফিনিটিভ, বস্তু হলে পাস্ট পার্টিসিপল। থ্যাংক ইউ।